যে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটু হাইড্রোফিলিক এফেক্টটা বোঝালে ভালো হতো। হাইড্রোফিলিক এফেক্ট? জি স্যার, ওই শেষের স্লাইডটা একদম আর কি ওয়াটারের। স্যার হাইড্রোফোবিকটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছে কি, আর হাইড্রোফিলিকটা কতটা ক্লিয়ার না। আচ্ছা, অসুবিধা নেই, একটু দেখি এটা স্লাইডটা প্রেজেন্ট করা যায় কিনা। ওকে, you can see it, right? জি স্যার, একদম লাস্টের স্লাইডটা। Okay, this one. জি স্যার। জি স্যার। হাইড্রোফিলিক, হাইড্রোফোবিকটা পুরোপুরি বুঝে গেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইড্রোফিলিকে হয় কি মানে হাইড্রোফিলিক সাবস্ট্রেটস যেগুলো, হ্যাঁ, মলিকিউল যেগুলো, সেগুলো কি কেন তারা হাইড্রোফিলিক? কারণ হচ্ছে তাদের পোলার পার্ট থাকবে। পোলার গ্রুপ না থাকলে আসলে হাইড্রোফিলিক হতে পারবে না। কারা হাইড্রোফিলিক হিসেবে কাজ করবে? যারা হচ্ছে ওয়াটারের সাথে। ওয়াটার লাভিং আর কি। ইয়েস, এক্স্যাক্টলি। কেন তারা ওয়াটার লাভিং? বিকজ দে ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ দ্য ওয়াটার, রাইট? হ্যাঁ স্যার, সলিউটও হইতে পারে আর কি ওয়াটারে। হ্যাঁ, মানে ওয়াটারের শুধু সেটাই আসলে মানে ইয়ে হবে, ডিজলভ হবে, যেটা হচ্ছে ওয়াটারের সাথে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে বন্ড পারে। ক্রিয়েট হবে। জি স্যার। আদারওয়াইজ কিন্তু ওয়াটারে কেউ ডিজলভ হতে পারে না আর কি। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে হয় কি, ধরো এখন হাইড্রোফিলিক মলিকুলটা হচ্ছে যখন গেল ওয়াটারে, হ্যাঁ, তখন ওয়াটার কি, ওয়াটার মানে হাইড্রোফিলিক মলিকুল পার্ট, ওয়াটার অলসো হ্যাজ দ্য পোলার গ্রুপ। তাদের মধ্যে কি হবে, একটা ইন্টারাকশন হবে, হ্যাঁ, এবং ইন্টারাকশন হয়ে দে উইল, এটা কি, দে উড লাইক টু ডিজলভ। আর ডিজলভ মানে তো নাইস হয়ে যাবে না, তার ওয়াটারই তো থাকবে, ঠিক আছে, মিক্স হয়ে যাবে। ওকে, এখন এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা মাথায় রেখো, ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে ধরো একটা মানে বড় একটা প্রোটিন মলিকুল, হ্যাঁ, পুরোটা তো হাইড্রোফিলিক না, কিছু অংশ হয়তো বা হাইড্রোফিলিক, কিছু অংশ হাইড্রোফোবিক, রাইট? জি স্যার। ম্যাক্রোমলিকুল গুলোর ক্ষেত্রে যে হাইড্রোফিলিক পার্টটা থাকে, অথবা ধরো চিন্তা করে, ঠিক আছে, আমরা জাস্ট হাইড্রোফিলিক পার্টকে পুরো মলিকুলটা হাইড্রোফিলিক মলিকুল, তখন কি ওয়াটার হচ্ছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এখন ওয়াটার যদি ইন্টারঅ্যাক্ট করতে চায় ওয়াটার মলিকুলটা, তো কি হবে, ওইটার সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে হবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রেও হয় কি, ওয়াটার মলিকুল গুলা ওই হাইড্রোফিলিক মলিকুলটাকে ঘিরে ধরে আর কি। ওকে, দে সারাউন্ড দ্য হাইড্রোফিলিক মলিকুল। তো এই জন্য একটা সলভেশন লেয়ার তৈরি হয়। সলভেশন লেয়ার মানে হচ্ছে পানির লেয়ার আর কি, হ্যাঁ, পানির মানে ওয়াটার মলিকুলের একটা লেয়ার। এই ক্ষেত্রেও একটা সলভেশন লেয়ার তৈরি হয়। এই সলভেশন লেয়ারটা অত প্রমিনেন্ট হয় না হাইড্রোফোবিকের ক্ষেত্রে। হাইড্রোফোবিকের ক্ষেত্রে সলভেশন লেয়ারটা কিন্তু প্রমিনেন্ট, হ্যাঁ, এক্ষেত্রে অত প্রমিনেন্ট হবে না আর কি। এটা ইন্টারাকশন একটু, কিন্তু এই ইন্টারাকশনের ফলে যেটা হয়, এই শেষের এই কয়টা পয়েন্টে, যে এটা 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 এই পয়েন্টে হচ্ছে ইন্টারাকশনের ফলে কি হয়, সেই কথাগুলো আসলে বলা আছে। যে এই যে ইন্টারাকশন গুলো হয়, এই ইন্টারাকশন আলটিমেটলি কি ফোল্ডিং এ হেল্প করে। এটা আসলে ফোল্ডিং এ কিভাবে হেল্প করে, এখন যেটা হচ্ছে ধরো একটা ম্যাক্রোমলিকুল, হ্যাঁ, সেই ম্যাক্রোমলিকুলে অনেকগুলো পোলার পার্ট থাকতে পারে। সেই পোলার পার্ট গুলো নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করতে পারে না? ডেফিনেটলি পারে। পোলার পার্ট নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারবে, যেটাকে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন বলা হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে এক সেকেন্ড, রিকোয়েস্ট অ্যাড করতে গিয়ে এটা গায়েব হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে মানে ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডটা কি হতে পারে, তৈরি হতে পারে। এখন যেটা হয় কি, এখন ধরো ওয়াটার মলিকুল যদি ওই ইয়াটা হাইড্রোফিলিকের পোলার অংশের সাথে বাইন্ড করে থাকে, তাহলে কি ইন্ট্রামলিকুলার বন্ডটা তৈরি হতে পারবে? না স্যার। পারবে না, রাইট? সো এই ওয়াটারের সাথে হাইড্রোফিলিক মলিকুলের ইন্টারাকশনটা ওই ইন্ট্রামলিকুলার ফর্মেশন কি করতে পারে, প্রিভেন্ট করতে পারে, হ্যাঁ। এখানে ওই যে ইজ লার্জলি ক্যান্সেল বাই, মানে আসলে ওইটাই, হ্যাঁ, যে প্রিভেন্ট হয় আর কি। যেহেতু ওয়াটার মলিকুল হচ্ছে ওই হাইড্রোফিলিকের পোলার অংশের সাথে বাইন্ড করে থাকে, এই জন্য তাদের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশনটা হয় না। হাউএভার এর মানে এই না যে কখনোই হয় না। এখন সামহাউ যদি এই, আচ্ছা, এই ওয়াটারটা যেটা হচ্ছে ওই মানে হাইড্রোফিলিক মলিকুলটা সাথে অ্যাটাচ হয়ে থাকে, মানে ওই ইন্টারাকশন করে থাকে, একে বলা হয় স্ট্রাকচার্ড ওয়াটার, বিকজ ইটস আ পার্ট অফ দ্য স্ট্রাকচার। ধরো প্রোটিনটা একটা স্ট্রাকচার না,
এন্ড ওয়াটার যেহেতু প্রোটিনটার সাথে বাইন্ড করে আছে, এটা কি স্ট্রাকচারড ওয়াটার বলা হয়। মানে স্ট্রাকচারড ওয়াটার হচ্ছে দ্যাট ওয়াটার, ফাংশনাল। না ফাংশনাল ওয়াটার আমরা ইউজুয়ালি না বলবো না, আমরা বলবো যে স্ট্রাকচার ওয়াটার ইজ দ্যাট ওয়াটার হুইচ ইজ বাউন্ড উইথ অ্যানাদার মলিকিউল। ফ্রি না, সে তো ফ্রি আসলে নাই, সে কারোর সাথে বাইন্ড করে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই স্ট্রাকচার ওয়াটারটা যদি রিলিজ হয় কোনোভাবে, রিলিজ হতেই পারে, ধরো আরেক জায়গা থেকে এনার্জি আসলো, ওয়াটার রিলিজ হয়ে গেল। ওয়াটার রিলিজ হতে গেলে আসলে কি লাগবে? ওয়াটার হচ্ছে ওই হাইড্রোফিলিকের সাথে আরেকটা যে হাইড্রোজেন বন্ডটা তৈরি করে রাখছে, সেই হাইড্রোজেন বন্ড আমরা ব্রেক করতে পারলেই তো ওয়াটারটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ওয়াটারটা যদি রিলিজ হয়ে যায় তখন আবার ইন্ট্রামলিকুলার ইন্টারাকশনটা হতে পারে না, মানে মলিকুলটা নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারে, রাইট? আচ্ছা, Yes, sir. ওকে, সো এইভাবে আসলে সেই স্ট্রাকচারটার কারেক্ট ফরমেশনটা কি হয়, কন্ট্রোল হয়, ফোল্ডিং গুলো হয় আর কি। এমনি তো বুঝতে পারছো কি বলছি? স্যার আরো একবার বললে ভালো হয় স্যার। স্যার হাইড্রোফোবিকে যে হাইড্রোফোবিক মলিকিউলস গুলো আছে ওগুলা ক্লাস্টার করে এন্ট্রপি কমায় নাকি বাড়ায়? বাড়াই। বাড়ায়। আর এখানে ওদেরকে ক্লাস্টার করতে দিবে না হাইড্রোফিলিকে। আচ্ছা, না ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা হচ্ছে এই যে যত ইন্টারাকশন হচ্ছে না, এই সবগুলো ইন্টারাকশন না আলাদা আলাদা ভাবে হচ্ছে না, এই সবগুলো ইন্টারাকশন এট এ টাইমে হচ্ছে কিন্তু। মানে এই জিনিসগুলো না কন্ট্রোল হয় আলটিমেটলি কোন অবস্থায় যাবে। ধরো হাইড্রোফোবিকের ক্ষেত্রে কি হয়, প্রথমে হচ্ছে ওয়াটার মলিকুল গুলা পুরো হাইড্রোফোবিক মলিকুলটাকে সারণ করে ফেলে, স্বাভাবিক, কারণ এটা তো হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক আর তেলে আর জলে তো মিশ খাবে না, ঠিক না? হুম। জি So, স্যার। এটা তো নন পোলার হাইড্রোফোবিকটা, সো এটা হচ্ছে সারণ করে ফেলে। এখন যখন সারণ করে তখন কি হয়, তখন হচ্ছে এন্ট্রপি ডিক্রিজ করে। এন্ট্রপি ডিক্রিজ করা অলওয়েজ হচ্ছে আনফেভারেবল। সিস্টেম এন্ট্রপি ডিক্রিজ করতে চায় না, সিস্টেম সবসময় এন্ট্রপি ইনক্রিজ করতে চায়। কেন সেটা মনে এক্সপ্লেইন করছিলাম না, কেউ কি একটু বলতে পারবা কেন সিস্টেম স্যার কেন ডিক্রিজ? স্যার আমি বলি স্যার। হ্যাঁ, ইয়েস শিওর, প্লিজ, থ্যাংক ইউ। স্যার হায়ার এন্ট্রপি স্টেট মিন্স হাই ডিসঅর্ডার আর হাই র্যান্ডমলি, মানে র্যান্ডম স্টেট আর কি, যেটা Yeah. মানে মলিকিউলস মুভ করতে পারবে খুব ভালোভাবে ফ্রিলি আর কি। ইয়া, তো তখন এনার্জি লেভেলটা অনেক লোয়েস্ট হবে, এটা অনেক স্টেবল অবস্থায় চলে যাবে আর কি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এই জন্যই হচ্ছে কি, মানে এন্ট্রপি কখনো, মানে সিস্টেম চায় এন্ট্রপি বেড়ে থাকুক, মানে সর্বোচ্চ ডিসঅর্ডারে থাকুক, তাহলে হচ্ছে এনার্জি লেভেল কম হবে। আর এটা কিন্তু স্বাভাবিক না, যার এনার্জি বেশি তার সে কি স্টেবল না আনস্টেবল? এনার্জি যার বেশি সে তো মানে স্টেবল না, হ্যাঁ, আনস্টেবল। ডেফিনেটলি সে আনস্টেবল। হ্যাঁ, পারফেক্ট উদাহরণ কি, ধরো আমরা বসে আছি, এখন আমার নিচে যদি কেউ আগুন জ্বালায় দেয় তাহলে কি হবে, রাইট? ফায়ার একটা কি, ফায়ার একটা এনার্জি না, হিট এনার্জি। মানে সুখ স্বাচ্ছন্দ্যে বসে আছি, হঠাৎ নিচে কেউ আগুন লাগাই দিল, তখন কিন্তু আমার দৌড়াদৌড়ি বেড়ে যাবে, মানে ওকে। আচ্ছা, এখন হচ্ছে হাইড্রোফোবিক মানে ওয়াটার মলিকুল যখন হাইড্রোফোবিক মলিকুলটাকে এরকম সারাউন্ড করে ফেলবে, ঘিরে ধরবে, তখন তো আসলে এন্ট্রপি ডিক্রিজ করবে। বাট সিস্টেম এটা চায় না, সিস্টেম চায় এখন আবার ডিসঅর্ডারে যেতে। এখন ডিসঅর্ডারে যাওয়ার কারণে সে আসলে কি করবে, এখন এই যে ওয়াটার মলিকুল গুলো বাউন্ড করে আছে, বাউন্ড অবস্থায় আছে, নড়াচড়া করতে পারতেছে না, অর্ডার, এগুলাকে যদি রিলিজ করে ফেলা যায়, হ্যাঁ ফ্রি করে দেওয়া যায়, তখনই কিন্তু আবার কি হবে, ইনক্রিজ বেড়ে হবে। যাবে। হ্যাঁ, বেড়ে যাবে, এন্ট্রপি বাড়বে। এখন এটা বাড়ার উপায় কি? এখন এই দুইটা যদি কোলাইড করে, এটাকে কোলাইড বলা উচিত না, এটা বলা উচিত ক্লাস্টার। কোলাইড করলে তো আসলে একটা একটার সাথে মিশে যায় আর কি, এটা হচ্ছে ক্লাস্টার আর কি। হ্যাঁ, দুইটা যদি এভাবে ক্লাস্টার করে, তখন এই যে এইখানে, তোমরা তো কার্সারের মুভমেন্টটা দেখতে পারো না? জি স্যার। আচ্ছা, যে এইখানে যে ওয়াটার মলিকুল গুলো আছে, এগুলো রিলিজ হয়ে গেল না, জি স্যার। সারফেস এরিয়া তো আসলে কমে যায় তখন। তো যেহেতু রিলিজ হয়ে গেল, এই যে ফ্রিতে ঘোরাঘুরি করতেছে, সো এন্ট্রপি ডেফিনেটলি মানে ডিসঅর্ডার বেড়ে গেল। ডিসঅর্ডার বাড়ার কারণে এন্ট্রপি হচ্ছে বেড়ে যাবে। এটা কিন্তু একটা ফোল্ডিং এ হেল্প করতেছে। ধরো এখন ইমাজিন করো যে এরকম প্রোটিনে, হ্যাঁ প্রোটিন তো শুরুতে টার্সিয়ারি স্ট্রাকচারে থাকে না, শুরুতে শুধু প্রাইমারি স্ট্রাকচারে থাকে, তারপরে এর ফোল্ডিং টোল্ডিং করতে হয়, ঠিক আছে? এখন হচ্ছে যে কি হয়, এখন চেইন আছে, তার ফোল্ডিং হয়ে যাবে, এই ধরনের ইন্টারাকশন তার মধ্যে যদি ঘটে, সেটা ফোল্ড হতে পারবে, রাইট? জি স্যার। ঠিক আছে, এখন এইটাও ধরো ঘটতেছে, এই জিনিসটা ঘটতেছে। আবার এর মানে কিন্তু এই না যে এই এই ইন্টারাকশনটা, হাইড্রোফোবিক ইন্টারাকশনটা যখন ঘটতেছে, তখন হচ্ছে হাইড্রোফিলিক ইন্টারাকশন ঘটতেছে না, ব্যাপারটা কিন্তু এরকম না, রাইট? তারাও তো নিশ্চয়ই বসে নেই, হাইড্রোফিলিক পার্ট তার মধ্যে ইন্টারাকশন হচ্ছেই আর কি, ওকে।
হাইড্রোফিলিকের ক্ষেত্রে তখন কি, তখন আবার ওয়াটার মলিকিউল হচ্ছে প্রথমে হাইড্রোফিলিকের পোলার গ্রুপটার সাথে সে কি করে, গ্রুপটার সাথে সে হচ্ছে ইন্টারঅ্যাক্ট বাউন্ড করে থাকে, আর বাউন্ড করে থাকলে হচ্ছে তখন আর ইন্ট্রামলিকুলার বন্ডটা তৈরি হতে পারে না। এখন ধরো একটা প্রোটিনের যে শেপের জন্য হয়তো বা কিছু অংশে দেখা যাবে কি যে ওয়াটারটা সেখানে থাকা লাগবে, মানে ওই জায়গায় যদি ইন্ট্রামলিকুলার বন্ড তৈরি হয় তাহলে শেপ ঠিক থাকবে না, ওইখানে ওয়াটারটা স্ট্রাকচার হয়ে থাকবে, ওর সাথে বাউন্ড করে থাকবে, যে প্রিভেন্ট করবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন ফর্মেশন। আবার হয়তো বা আরেকটা পার্টে দেখা গেল যে না, ওইখানে হচ্ছে ইন্ট্রামলিকুলার বন্ডিং হতে হবে, ইন্টারমলিকুলার বন্ডিং না হলে প্রপার শেপটা আসবে না, সেক্ষেত্রে হচ্ছে ওই স্ট্রাকচার ওয়াটারটা সেখান থেকে রিলিজ হতে হবে। এই জিনিসগুলা সবগুলো এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতেছে আনটিল প্রোটিনটা হচ্ছে তার প্রপার শেপটা পাচ্ছে। কোনটা বুঝতে পারছো আমার? জি স্যার, বুঝতে পারছি। মানে এখনো কি কনফিউশন আছে? মানে হাইড্রোফিলিক অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে না হচ্ছে? তো তাহলে মেইনলি শেপটা অ্যাসিমেট্রিক্যাল শেপটা মেইনটেইন করার জন্য একবার ইন্ট্রামলিকুলার গঠন করতে দিবে আর না, একবার দিবে। উই ডোন্ট অ্যাসিমেট্রিক শেপ কার ওয়াটারের, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ওয়াটার শেপ অফ দ্য ওয়াটার। ওয়াটার অলওয়েজ অ্যাসিমেট্রিকই থাকে। হ্যাঁ, আমরা যাই চেষ্টা করি না কেন ওয়াটার কোনোদিন সিমেট্রিক হবে না। জি স্যার। ওয়াটারের মতোই অ্যাসিমেট্রিক থাকবে। হ্যাঁ, ওয়াটারে কিন্তু কেন পোলার, থিওরিটিক্যালি ওয়াটার কিন্তু পোলার হওয়ার কথা না, না H2O। জি স্যার, ধরো মাঝখানে হচ্ছে অক্সিজেন, দুই সাইডে হচ্ছে দুইটা হাইড্রোজেন। হ্যাঁ, এ তো হওয়ার কথা নন পোলার। ওয়াটার কেন পোলার? কারণ সে একটু বেঁকা, অ্যাসিমেট্রিক কারণেই কিন্তু সে বেঁকা। সিমেট্রিক হলে সেটা পোলার হইতো না, নন পোলার হইতো। হ্যাঁ, এই যে বেন্ড শেপ থাকে, যে বেন্ড শেপের কারণে সে হচ্ছে মানে পোলার হয়। কারণ বেন্ড শেপ কেন থাকে সেটা ডিফারেন্ট। তোমরা জানো বেন্ড শেপ কেন থাকে, রাইট? জি স্যার। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই স্লাইটলি নেগেটিভ। এক্স্যাক্টলি, ওইখানে ওই যে অরবিটালে কিছু ইলেকট্রন ভদ্রলোক ঘোরাঘুরি করতে থাকে, তাদের এই যে বিকর্ষণের ইংলিশ কি? স্যার রিপেল। হ্যাঁ, রিপেল। তাদের বেসিক্যালি রিপেল ফোর্সের কারণে ওই জিনিসগুলো একটু ইয়ে হয়ে যায়, বেঁকে যায় আর কি। স্যার, স্ট্রাকচার্ড ওয়াটার রিলিজ হতে হলে এনার্জি লাগবে, এই এনার্জিটা কোথা থেকে পাবে? আচ্ছা, এই এনার্জি হয় কি, তোমার হচ্ছে এনার্জি সোর্স তো আছে আমাদের বডিতে, ঠিক না? আমাদের বডিতে এনার্জি, আমরা তো আসলে খাবার দাবার মেটাবলিজম সব সময় হয়, মেটাবলিজম সবসময় হচ্ছে এনার্জি আসতেছে, মানে এইটা না একটা এনার্জি থেকে পেয়ে যাবে। হ্যাঁ, মানে এইটা না একটা এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমি মাঝে মাঝে এত ডিপ, মানে এগুলা কেমিস্ট্রির খুব বেসিক ডিপ, কিন্তু মানে এত ধরো গভীর কেমিস্ট্রি তো আমিও আসলে পড়িনি। মানে ইউজুয়ালি ধরো যারা কেমিস্ট্রির লোক তারা হয়তো এগুলো একদম ডিটেলসটা জানে। মানে আমার কাছে না এই ব্যাপারগুলো মাঝে মাঝে খুব অ্যামেজিং লাগে যে ঠিক আছে, যে ধরো এখন এই যে আমরা বলতেছি স্ট্রাকচার ওয়াটার যখন রিমুভ হবে তখন হচ্ছে কি ইন্ট্রামলিকুলার হচ্ছে তোমার ইন্টারাকশনটা হবে, ওখানে ধরো একটা ফোল্ড হলো আর কি। এখন প্রোটিনের সব জায়গায় তো এই কাজটা হচ্ছে, তাই? ঠিক যেই জায়গায় ইন্টারমলিকুলার ফর্মেশনটা দরকার ওই প্রোটিনটার আলটিমেট মানে শেপের জন্য, সেইখানে হচ্ছে। আবার যে জায়গায় দরকার নেই সেখানে ওয়াটার হচ্ছে বাইন্ড করে আছে। মানে আমিও না মাঝে মাঝে চিন্তা করি যে কিভাবে আসলে এই জিনিসটা কন্ট্রোল হয়। হ্যাঁ, প্রোটিন মানে ওই প্রোটিনটা বুঝলে কেমনে যে তার এখানে বন্ড করতে হবে, সো একটা এনার্জি নাও, এইখানে হচ্ছে লাগবে না, সো এখানে মানে এই জিনিসগুলো আমার কাছে অ্যামেজিং লাগে যে কিভাবে আসলে এত মানে এই জিনিসগুলো কন্ট্রোল হয়। এগুলো আসলে একটা অ্যামেজিং জিনিস। টু বি অনেস্ট, এত ডিটেলস না এখন পর্যন্ত হচ্ছে আই থিঙ্ক মানে কেমিস্ট্রির পক্ষেও জানা সম্ভব হয়নি। এগুলো এত গভীরের জিনিস। ঠিক আছে, তো প্রোটিন ফোল্ডিং এর মেজরিটি কাজটা হয় ইয়াতে, প্রোটিন সিনথেসিস জানি কই হয়, কোথায় হয় জানি? প্রোটিন সিনথেসিস কোথায় হয়? অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস সাইটোপ্লাজম। তো ধরো পুরোটা সাইটোপ্লাজমের কোন সেলে কোথায় কোন অর্গানেলে জানি হয়? স্যার রাইবোজোম। রাইবোজোমে হয়। রাইবোজোমে হচ্ছে না, রাইবোজোমে সিনথেসিস হয়। হ্যাঁ, রাইবোজোমে সিনথেসিস হওয়ার পরে হচ্ছে ইয়ে আছে না, গোলগি বডি। জি স্যার। এই মাঝখানে আরেকটা জিনিস আছে স্যার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্যার। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে গোলগি বডিজ আছে। মেইন
ফোল্ডিংটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয় স্যার মেইনলি হ্যাঁ স্যার মেইনলি প্যাকেজিংটা তো স্যার গোলগি বডিতে হয়। আচ্ছা গোলগি বডিতে না ফাইনাল জিনিসটা হয় মানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটিন জি স্যার। রাইবোজোম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড চেইন সিনথেসিস করার পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এটা ফোল্ডিংটা হয় মেজর ফোল্ডিং কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামই হয় তারপর হচ্ছে গোলগি গলজি বডিতে বডিতে জি স্যার মডিফিকেশন হয়, মডিফিকেশনটা আর কি মেইনলি গলজি ফাইনাল বডিতে। টাচটা ইয়েস এক্স্যাক্টলি মডিফিকেশন হয় ধরো প্রোটিন তো শুধু অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স না right? তার মধ্যে আবার বিভিন্ন গ্রুপ থাকে না এই 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 যে মডিফিকেশনটা সেই মডিফিকেশনটা হয় হচ্ছে গোলগি বডিতে জি স্যার ঠিক আছে সো এই ইন্টারাকশন গুলো না তখনই হয় ওকে আচ্ছা প্রোটিন নিয়ে যখন স্টাডি করে না এই যে বিভিন্ন প্রোটিনের স্ট্রাকচার টেস্ট অনেক সময় স্টাডি করে না তখন কি করে তখন কিন্তু প্রোটিনকে হচ্ছে ক্রিস্টাল ফর্ম করা যায় ওকে যখন প্রোটিনের ক্রিস্টাল ফর্ম করতে হয় তখন কিন্তু ওয়াটারটা বের করে নিয়ে আসতে হয় এটা কিন্তু একটা মানে কি বলা যায় আমরা যদি ইন ভিভো সিস্টেমে প্রোটিনটাকে মানে একদম স্ট্রাকচারটা দেখতে পারতাম সেটা কিন্তু বেস্ট হতো সব প্রোটিন আবার ক্রিস্টাল ফর্ম করা যায় না তারা ক্রিস্টাল ফর্ম করতে গেলে প্রোটিন গায়েব হয়ে যায় আর কি যে জাস্ট গেট ডিস্ট্রয়েড প্রোটিনের স্ট্রাকচার কিভাবে বের করে এটা তো মনে হয় তোমরা জানো অলরেডি এক্স-রে ক্রিস্টালোগ্রাফি শুনছো না কে শুনছে এই শব্দটা জি স্যার শুনছি ওকে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করতে গেলে প্রথমে কি করতে হয় স্যার ঠিক ডিটেইলস তো স্যার, পড়ি এটা- এমনি পড়ছি মানে স্যার পড়ছিলাম যে এটাতে প্রোটিন ইয়ে করা যায়। ওকে আচ্ছা অসুবিধা নেই ডিটেলস না পড়লেও সমস্যা নেই এক্স-রে ক্রিস্টালোগ্রাফিকে আগে হচ্ছে ক্রিস্টাল ফর্ম করতে হয় ওই প্রোটিনকে আমরা ক্রিস্টাল ফর্ম করতে পারি এগুলো মেথড আছে বেশ কিছু মেথড আছে ওই প্রোটিন থেকে ওই মানে প্রোটিনটাকে আগে ক্রিস্টাল বানাতে হয় ক্রিস্টাল বানানোর পরে সেটার মধ্যে দিয়ে মেশিন আছে ওইটাকে ওই মেশিনটাকে আর কি এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বলা হয় ওই মেশিনটা দিয়ে এই ক্রিস্টালটা প্রোটিন ক্রিস্টালের ভিতর দিয়ে এক্স-রে পাঠানো হয় এবং ফাইনাল যে ডেটা পাওয়া যায় সেটা থেকে হচ্ছে ওই প্রোটিনটা 3D স্ট্রাকচারটা রিভিল হয় আর কি ওকে ওকে স্যার। প্রোটিন নিয়ে ভবিষ্যতে যারা কাজ করবা তারা হয়তো এক্স-রে মানে যারা প্রোটিনের স্ট্রাকচার নিয়ে কাজ করবে স্ট্রাকচারাল বায়োলজি নামে একটা ইয়ে আছে এরিয়া আছে যারা স্ট্রাকচারাল বায়োলজি নিয়ে কাজ করবা তারা হচ্ছে এসব নিয়ে কাজ করবে আর কি আবার স্যার প্রোটিন ক্রিস্টালোগ্রাফি ছাড়া প্রোটিনের যদি শেপ বাইর করা না যায় স্ট্রাকচার বের করা না যায় তাহলে যে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে যে ইচ্ছা মতো অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সিং দিলে প্রোটিন ইয়ে করবে ওইটা কিভাবে কাজ করবে দিস ইজ দ্য এটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর আশীর্বাদ আর কি হ্যাঁ মানে আসলে বায়োইনফরমেটিক্স জিনিসটা আসছে কি ওল্ড যে ইনফরমেশন আছে সেগুলোর সাথে নতুন ইনফরমেশনের কম্পেয়ার করে মানে বায়োইনফরমেটিক্স কিন্তু হচ্ছে যে সফটওয়্যার গুলো সেই সফটওয়্যার গুলো কিন্তু কার উপর বেস করে তৈরি করা অলরেডি যে বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলোর উপর বেস করে করা না জি যে স্যার ধরো তুমি একটা ডিএনএ সিকোয়েন্স করলা হ্যাঁ আননোন একটা স্যাম্পল থেকে একটা ডিএনএ সিকোয়েন্স করলা এই ডিএনএ সিকোয়েন্স করার পরে তুমি বলো কেমনে যে এটা হচ্ছে ওই 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 মাইক্রো অর্গানিজমটা হতে পারে ওই অর্গানিজমটা হতে পারে এটা আমরা কিভাবে বলি স্যার অলরেডি আমাদের লাইব্রেরিতে তো জমা করা আছে আর কি। এক্স্যাক্টলি আমরা জাস্ট হচ্ছে কম্পেয়ার করি কিন্তু এটা সেটাই যে আমরা ব্লাস্টিং বলি না ব্লাস্ট বিএলএসটি ওই বায়োইনফরমেটিক্স এর ওয়ার্ড আর কি হ্যাঁ ইয়েতে ওয়েবসাইটে আছে এনসিবিআর এর ওয়েবসাইটে আছে ফ্রিতে করা যায় ব্লাস্টিং এর কি করে ধর আমি একটা সিকোয়েন্স পেয়েছি সেই সিকোয়েন্সটা কিন্তু ওর সিকোয়েন্সের সাথে কম্পেয়ার করতেছি ঠিক না তো এনসিবিআই তে সব মানে ইয়ে স্পেসিফিক্যালি প্রায় মানে সিকোয়েন্সিং করা আছে আর কি আর এনসিবিআই তে যেটা হয় কি এনসিবিআই তে হচ্ছে তোমার ওই এনসিবিআই তো আসলে ওইটা একটা প্ল্যাটফর্মের মতো এই সিকোয়েন্সের অনেকগুলো ডেটাবেস আছে জি স্যার এনসেম্বল আর কি জানি আছে এনসিবিআই মোটামুটি সবগুলোর সাথে কানেক্টেড আর কি এখন আচ্ছা এনিওয়ে এটা আমি আসলে এক্সাম্পল হিসেবে বললাম এই প্রোটিনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম এই যে টুলস গুলো আছে সেগুলো কি যে বায়োইনফরমেটিক্স যে টুল গুলো আছে যেটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচারের জন্য তারা কিন্তু বেসড অন দ্য প্রিভিয়াস ইনফরমেশন কারণ ধরো অনেক প্রোটিনের স্ট্রাকচার কিন্তু জানা রাইট সো এবং ওই প্রোটিনগুলো সিকোয়েন্সও জানা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হ্যাঁ প্রোটিনের সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ওগুলোও হচ্ছে জানা
সো ওই ইনফরমেশন গুলো অলরেডি হচ্ছে ওইখানে আছে যেটাতে যা আছে, যে এরকম সিকোয়েন্স হলে এরকম প্রোটিন হয়, এই ধরনের ইন্টারাকশন হয়, সো শেপ এইরকম হয়। তো যখন আমরা নতুন সিকোয়েন্স দেই, তখন হচ্ছে ধরো তুমি যদি অ্যাকচুয়ালি এখন পুরোপুরি ডিএনএ সিকোয়েন্স থেকেই মানুষ গেস করে, রাইট? তোমার কাছে ডিএনএ সিকোয়েন্সটা আছে, তো তোমার কাছে তো প্রোটিন সিকোয়েন্সটা নেই। ডিএনএ সিকোয়েন্সকে হচ্ছে ব্লাস্টিং করা যায় আর কি, মানে ডিএনএ সিকোয়েন্স থেকে তুমি হচ্ছে প্রোটিনের সিকোয়েন্সটা হচ্ছে বের করতে পারবা, মানে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা আর কি। তারপর সেই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা ওই বায়োইনফরমেটিক্স টুলগুলো দিয়ে তখন তুমি কি ওখান থেকে একটা স্ট্রাকচার বের করতে পারবা। এই যে পুরো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা কিন্তু তোমার কি বলা যায়, মডেল স্ট্রাকচার। কোনো গ্যারান্টি নাই যে তোমার হচ্ছে এই মডেল স্ট্রাকচারটা ইন ভিভোতে এই স্ট্রাকচারই থাকে, দেয়ার ইজ নো গ্যারান্টি। ওকে, আলটিমেটলি ইন ভিট্রোতে আমরা যতই রিসার্চ করি না কেন, ইন ভিভো মানে তোমার মানে ড্রাই ল্যাবের কাজ যতই করি না কেন, ওয়েট ল্যাবে যেতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। ওয়েট ল্যাব ছাড়া কখনোই কোনো ফাইনালাইজ করা সম্ভব না। তাহলে কি ড্রাই ল্যাব কম গুরুত্বপূর্ণ? না, ব্যাপারটা এরকম না। ড্রাই ল্যাবের একটা সুবিধা, মানে ড্রাই ল্যাবটা মানে এই টুলগুলো ডেভেলপ করার কারণে সুবিধাটা কি হয়েছে, আমরা এখন কম সময়ে অ্যাটলিস্ট একটা কিছু ক্যান্ডিডেট ধারণা তো করতে পারতেছি, আমাদের সময়টা বাঁচতেছে না। তো সবগুলোরই গুরুত্ব আছে। তবে ওয়েট ল্যাবকে কখনোই অবসোলেট করা সম্ভব না, সায়েন্স যতই আগে না কেন আলটিমেটলি মানে ওয়েট ল্যাবে যেতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। কে কোশ্চেন করছিল বুঝতে পারছো, মানে অ্যান্সার পাইছো? জি স্যার। ওকে, আমি অবশ্যই স্ট্রাকচারাল বায়োলজির লোক না, কিন্তু হ্যাঁ আমার এক্সপার্টিজ স্ট্রাকচারাল বায়োলজিতে না। এই যে তোমাদের বললাম না বিভিন্ন বায়োইনফরমেটিক্স টুল আছে, আমি একটুকুই জানি, আর ওই টুলস গুলো আমি নিজে কখন ইউজ করি। আমি বায়োইনফরমেটিক্স টুল ইউজ করি হচ্ছে এই সিকোয়েন্স রিলেটেড, প্রোটিন স্ট্রাকচার রিলেটেড বায়োইনফরমেটিক্স টুল আমি আসলে ইউজ করি না, মানে আমি এগুলো পারি না, দোজ আর নট মাই এক্সপার্ট এরিয়া। তবে যেটা হয়েছে কি, তোমরা এখন যতখানি পারো এই সব জিনিসগুলোর ব্যাপারে একটা আইডিয়া নিয়ে রাখো। সায়েন্স যত আগাচ্ছে তত বেশি সায়েন্স কিন্তু এখন হচ্ছে ইয়ে টাইপের হয়ে গেছে আর কি, ফিউশন টাইপের, ফিউশন মিউজিক আসছে না, বিভিন্ন জিনিস মিলাই মিশে একটা কিছু বানায়, সায়েন্স কিন্তু এখন ফিউশন টাইপ হয়ে যাচ্ছে। সো আই মিন ডিফারেন্ট নলেজ ইনফরমেশন এখানে মানে জানা এখন দরকার। যারা হচ্ছে ইয়াতে যেতে চাও, এটাকে তো আসলে কম্পিউটেশনাল বায়োলজি বলা হয় এখন বেশি, ওয়েট কাজ মানে সরি ড্রাই কাজ যেগুলো আর কি। কম্পিউটেশনাল বায়োলজিতে যারা যেতে চাও তাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আর ফিউচার আসতেছে হচ্ছে তোমার এই বিগ ডেটার যুগ। ডেটা সায়েন্সের জন্য এক্স্যাক্টলি, এন্ড এই বিগ ডেটার যুগ তো, এন্ড এই বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে কিন্তু ইয়া জানা লাগতে হবে, আর অথবা পাইথন। পাইথন আছে, আর এগুলো স্ট্যাটিস্টিক্যাল টুল, বাট এগুলো জানা থাকা তো দরকার আর কি, বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে এগুলো জানা থাকতে হবে, আর এন্ড পাইথন। পাইথনের নাম আমরা অনেকেই শুনছি, আর এর নামটা আর কিন্তু খুবই ফেমাস সফটওয়্যার। আই থিঙ্ক পাইথনের থেকে আর বেশি ফেমাস। স্যার পাইথন বেশি ফেমাস স্যার এবং ইজিয়েস্ট। পাইথন তো ধরো নতুন জিনিস, আর কিন্তু অনেক আগের জিনিস। এখন হচ্ছে পাইথনের নাম খুব বেশি শোনা যাচ্ছে, আসলে কি স্ট্যাটিস্টিশিয়ানরা সবসময় হচ্ছে আর ইউজ করতো, কিন্তু পাইথনটা আর এর থেকে সোজা, এই জন্য হচ্ছে অন্য ডিপার্টমেন্টের যে লোকজন মানে যাদের হচ্ছে এগুলা লাগে তাদের কাছে পাইথনটা বেশি জনপ্রিয় হয়ে গেছে আর কি। স্যার পাইথন সব মানে প্রত্যেকটা এরিয়াতে মানে লাগবে স্যার, ইভেন স্যার পাইথনে ইরর হওয়ার চান্স খুব কম, আপনি যেভাবে লেখেন ইরর খুব কম হচ্ছে, এটা হচ্ছে আচ্ছা, মানে কোডিং গুলো খুব ইজি আর খুব ইজি। পাইথনে অনেক সিনট্যাক্স গুলো অনেক ইজি, সিনট্যাক্স গুলো জানলেই হয়ে যায়। ওকে, আমি কিন্তু আর এবং পাইথনের কিছুই জানি না, হ্যাঁ পিও জানি না, আরও জানি না, আমি শুধু এটুকুই জানি এগুলা দিয়ে হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস করা যায়। ব্রেকে আগে পাইথন করানো হতো না, শুধু জাভা করানো হতো, এখন থেকে এই সেমিস্টার থেকে পাইথন স্টার্ট করা হয়েছে।
জাভা তো ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি জাভা দিয়ে পাইথন বা আর এর কাজ না করতে পারবা না। ওকে, আর পাইথন দিয়ে কিন্তু একই কাজই করা যায়, কিন্তু ওই যে যেটা বললা যে পাইথন যেহেতু হচ্ছে ইয়েগুলো ইজিয়ার একটু, সো মানে পাইথনে কাজ করাটা ইজিয়ার আর কি। আর কিন্তু মোর বেসিক টাইপের আর কি, তো এখানে প্রোগ্রামিং আরো ভালো বুঝতে হয় আগে কাজ করতে গেলে। আমি অবশ্য এগুলা ঠিক পারি না আর কি। আমার আসলে আমার একটু আর প্রথমটা শেখা শেখা দরকার। স্ট্যাটিস্টিক্স এর অনেক মানে ধরো ধরো একদম বেসিক স্ট্যাটিস্টিক্স এর যে কাজ সেগুলা এক্সেল দিয়েই করা যায়। ইভেন ধরো তুমি যদি বিগ ডেটা নিয়ে কাজ না করো, তাহলে তোমার হচ্ছে যেই টাইপের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস লাগবে এগুলো অনেক কিছু আছে এগুলো এক্সেল দিয়ে করে ফেলা যায়। কিন্তু যখনই তোমার ডেটার পরিমাণ একটু বেড়ে যাবে তখন না এক্সেল দিয়ে আসলে ঠিক পারা যায় না, তখনই আর মানে এই পাইথন বা আর এইগুলা লাগে আর কি। স্ট্যাটিস্টিশিয়ানরা হচ্ছে অনেক ইয়াই আর দিয়ে করে আর কি, মানে হঠাৎ যেটাই হোক তখন আর কি ওই বেসিক এক্সেল দিয়ে পারা যায় না। আমার একটু আর্টটা শেখা দরকার, সময় পাচ্ছি না আর শেখার। তোমরা একটু আর পারো নাকি? স্যার পাইথন পারি টুকটাক, আর পারি না স্যার। ওকে, আচ্ছা তোমরা ইয়া করতে পারো তো, ওই যে বিভিন্ন কোর্স আছে। জি স্যার। তবে যা মানে দুনিয়ার সত্য কথা হচ্ছে ওই ফ্রিতে আসলে একেবারে কিছু দিতে চায় না। হ্যাঁ, ওই কোর্সেরাতে যেগুলো পেইড কোর্স না সেগুলো হচ্ছে রিয়েল জিনিস। ওই ফ্রি কোর্স থেকে খুব বেশি না ইয়া করতে পারবে। দেখবো যে কোর্সেরাতে বা ইডেক্স বলো উডেমে তো আছে অনেকগুলা পেইড কোর্স যেগুলা না, এই আর এবং পাইথনের উপর এগুলো পেইড কোর্স আছে, এগুলো হচ্ছে রিয়েল জিনিস আর কি। স্বাভাবিক, আর ফ্রিতে সব দিয়ে দিলে তুমি টাকা কেন দিবা? টাকা না দিলে কেমন হবে না, তাদের কেমনে ব্যবসা করবে? স্যার তারপরও ব্র্যাক স্পন্সর করার পর স্যার অনেক কোর্সই পাইছি যেগুলো আর কি আগে পেইড। জি স্যার $50 লাগতো আগে, এখন ফ্রিতেই পাওয়া যায়। দ্যাটস রিয়েলি গুড, রাইট? এখন এই যে এটা কিন্তু একটা ভালো চান্স পাইছে যে এই মানে পেইড কোর্স গুলা পড়া, পেইড কোর্সের কন্টেন্ট কিন্তু খুবই চমৎকার থাকে। জি স্যার। স্যার আমি একটা কোর্স দেখছিলাম স্যার ইডেক্সে, তো ওইটা স্যার মানে ক্রিসপারের উপরে ছিল, ওটা দেখলাম $3000। ও বাবা, আমি দেখে তো মাথা ঘুরে গেছে আমার। ক্রিসপার শিখতে $3000 লাগে? ক্রিসপার তো আমিই পাই না, এটা সহজ জিনিস। ক্রিসপার সহজ জিনিস, এমন জটিল কিছু না। হ্যাঁ, যেটা হচ্ছে কি মানে ধরো ক্রিসপার ইজ জাস্ট এ টেকনোলজি, এখন এই জিন টেকনোলজি এডিটিং, হ্যাঁ জিন ইয়া এডিটিং। ইজ জাস্ট এ জিনোম এডিটিং টেকনিক আর কি, একটা টুল বলি আমরা এটাকে। হ্যাঁ, জিন এডিটিং টুল। এখন এই ক্রিসপারটা তুমি কোন কাজে ইউজ করবা, তোমার টার্গেট কি, সেটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ওয়েতে করতে হয় আর কি। হুম, কোন ধরনের গাইডেড আর্নিং তুমি ইউজ করবা কি ইউজ করবা না করবা। বাট ইন যে যদি এক লাইনে বলতে হয় যে ক্রিসপার কি, ক্রিসপার হচ্ছে এটা জিনোম এডিটিং টুল আর কি। কাটাকাটি করে, হ্যাঁ, জিনকে গিয়ে কেটে মানে কেটে কুটে ফেলে আর কি। ক্রিসপারের মানে ক্রিস শেখার জন্য $3000 আমি আই থিঙ্ক ইজ টু মাচ। কোনো দরকারই নেই। এই ক্রিসপার এই নেটে সার্চ দিবা হাউ টু ডু ক্রিসপার, অনেক কিছু চলে আসবে, ওগুলো পড়লেই বুঝে যাবে। স্যার শুনলাম ব্র্যাকে নাকি একটা কোর্স মানে চালু করবে নাকি ক্রিসপারের উপরে, আমি শুনছিলাম লাস্ট টাইম স্যার। I don't think it's actually required that much, you know. ক্রিসপারের শুধু ক্রিসপারের উপর একটা কোর্সের কোনো মানে হয় না। মানে যেটা কি ডেফিনেটলি ক্রিসপার ইজ এ ইম্পর্টেন্ট থিং, বাট আন্ডারগ্রেড অ্যাকচুয়ালি কিছু না। আন্ডারগ্রেড কখনোই হচ্ছে কাউকে এক্সপার্ট বানাইতে পারবে না সর্ব বিষয়ে। আন্ডারগ্রেডে কিন্তু হচ্ছে সব জিনিসের ধারণা নেওয়ার সময়, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সব জিনিসের ধারণা নেওয়া। জি স্যার। স্যার শুনলাম হ্যামানেস ডিপার্টমেন্ট আরো কয়েকটা প্রোগ্রাম রান করবে। আমি ঠিক জানি না আসলে, কি শুনছো শুনি। ইয়ে স্যার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর মেবি স্যার ইয়ে ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল আর সিভিল ইঞ্জিনিয়ারিং সম্ভবত অন্য মানে স্কুল থেকে হয়তো বা রান করবে। আমাদের তো ডেটা এগুলো তো ঠিক এমএনএস এর সাথে যায় না আর কি। না, স্যার এগুলো ওটা তো স্যার এখন এক করে ফেলছে না স্যার, ডেটা এন্ড সায়েন্স সিএসসি তো ইনক্লুড করে ফেলছে। ওই স্কুল করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, স্কুল।
দেখা যাক এখন, হয়তো বা খুলবে আর কি। এগুলো তো ভালো ডিমান্ডিং সাবজেক্ট, স্পেশালি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। স্যার আরো একটা ডিপার্টমেন্টের জন্য বা আরো একটা প্রোগ্রামের জন্য তো স্যার জায়গা লাগবে, দেখে তো সেটাই নেই, নতুন ক্যাম্পাস না হলে কেমন? নতুন ক্যাম্পাস দেখা যাক কতদিনে আসে। এই ক্যাম্পাসের কারণে তো আমরা ধরো মাইক্রোবায়োলজির মাস্টার্সটাও খুলতে পারতেছি না আর কি। মানে আমাদের শুধু বায়োটেকের মাস্টার্স আছে, বাট আমাদের মাইক্রোবায়োলজির মাস্টার্সটাও না দরকার। ডাইভার্স জিনিস থাকতে হয়, ডাইভার্সিটি ইজ অলওয়েজ বেটার। কারণ এই এখন হয় কি, মানে এই ইগোগত সমস্যা এই ছোট ছোট মানে ছোটকালে থাকে অনেক কিছু আর কি। হ্যাঁ, বড় হওয়ার পরে বুঝবা যে আসলে এই আন্ডার গ্রেডে কোন সাবজেক্টে পড়ছো, কি করছো না করছো, ইট ডাজন্ট মানে এই জিনিসটা তোমার ফিউচার ওয়ার্ক ডিফাইন করবে না। ঠিক আছে? এবং ফিউচার হচ্ছে এখন হচ্ছে মাল্টি, কি বলা যায় এটা, কি জানি বলে, এই কি জানি বলে এটা, তারা শব্দটা মনে পড়তেছে না। হ্যাঁ, মাল্টি ডিসিপ্লিনারি। হ্যাঁ, এখন হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি যুগ। এখন কাজ যে কোনো মানে কাজ, যেটা রিসার্চ কাজ বলো, কোম্পানি ওয়ার্ক বলো, সেখানে কিন্তু মাল্টি এক্সপার্ট লোক লাগে। সে সবাই মিলেমিশে কাজ করতে হবে। আচ্ছা, আমরা একটু পড়াশোনা করি। আর কেউ আছে যে মানে করি কোয়েশ্চেন ইয়ার ব্যাপারে, লেকচারের ব্যাপারে? স্যার আপনি যদি একটু স্লাইড ওয়াইজ যেতেন তাহলে, মানে ব্রিফ ডেসক্রিপশন দিয়ে দিয়ে, তাহলে একটু সুবিধা হতো স্যার, যেগুলো কনফিউশনস থাকে ওগুলো ক্লিয়ার হয়ে যেত। জি স্যার, একটা সামারি টোটাল বা ওভারভিউ কাইন্ড অফ। একই খাটনি আমাদের দুইবার করাইলে হবে? এই না ভিডিও স্যার, লেকচার অত অত লাইক ডিপে যেতে হবে না, জাস্ট ইউ নো। এই যে আমি হচ্ছে ওয়াটারে আছি, ওয়াটারে স্লাইড ওয়েজ যাচ্ছে, আর আমাদের বলো প্রবলেমটা কি, কোথায়? তোমরা আচ্ছা আগে অনেস্টলি বলো, তোমরা এই জিনিস পড়ছো নাকি বলো? জি স্যার, করার সময় যে আমি বলেছিলাম যে কনফিউশন নোট ডাউন করে রাখতে, করছো? জি স্যার। স্যার এই লেকচারে নেই, ফার্স্ট লেকচারে আছে। ওকে, আচ্ছা তাহলে, আচ্ছা এটাতে আমরা তাহলে আগে ফার্স্ট লেকচারটা দেখি, তারপরে এটাতে আসতেছি। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, সবই আমরা করবো, নো প্রবলেম। আগে হচ্ছে এই দাঁড়াতো, তাহলে তো আমাকে ওইটা স্টপ দিতে হবে। ওইটা স্টপ দিলাম, দিয়ে হচ্ছে কি করবো আমি হচ্ছে প্রথমটা শেয়ার দিলাম। ওকে, আচ্ছা এই যে প্রথম লেকচার যেটা, হ্যাঁ এইটা কিন্তু বেশিরভাগই হচ্ছে, আমি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? এর মধ্যে তোমাদের কনফিউশন থাকলে আমাকে বলো। হ্যাঁ, ওকে তা স্যার। এইটা হচ্ছে প্রথম লেকচারটা, বেসিক্যালি এর বেশিরভাগ জিনিসই তোমরা আসলে জানো। হ্যাঁ, প্রথম লেকচারটা হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে মানে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, উই অল নো দিস হোয়াট এনজাইম কি। এনজাইম হচ্ছে রিঅ্যাকশন ক্যাটালাইজ করে, রাইট? এনজাইমস আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। তাদের কাজ হচ্ছে একটা রিঅ্যাকশনকে স্পিড আপ করা। মানে নর্মালি যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশনের আসলে কি মানে কিভাবে স্পিড আপ করে, সেটা ওই নতুন দুটো ভিডিও দেখবে আমি আপলোড করছি, এখানে দেওয়া আছে। হ্যাঁ, উইক টুর যে এনজাইমের কাজ হচ্ছে কি রিঅ্যাকশনকে যে স্পিড আপ করা। হ্যাঁ, ক্যাটালিস্টও এই কাজটা করে, ইনঅর্গানিক ক্যাটালিস্ট হোক আর অর্গানিক ক্যাটালিস্ট হোক, ক্যাটালিস্টের কাজই হচ্ছে রিঅ্যাকশনের স্পিড আপ করা। কিভাবে করা সেটা আপনার নতুন লেকচারে আছে। ওকে, হিস্টোরি অফ এনজাইম, এখানে তো আই থিঙ্ক বোঝার কিছু নেই না, এগুলো মেইন জিনিস শুরু হয়েছিল এখান থেকে, যে এনজাইমের হ্যাঁ, যে এনজাইমস কি, যে এনজাইমস আর প্রোটিনস এক্সেপ্ট দ্য রাইবোজাইমস। ওকে, এবং যেহেতু এনজাইম হচ্ছে প্রোটিন, সো আমরা যদি আসলে এনজাইম বুঝতে চাই, আমাদেরকে ওই প্রোটিনের স্ট্রাকচারটা ভালো মতো মানে বুঝতে হবে আর কি। কারণ আমরা যদি এনজাইমের ক্যারেক্টারিস্টিক বুঝতে চাই, এনজাইম আসলে কিভাবে কাজ করে, মেকানিজমটা কি, সেটা বুঝতে গেলে আমাদেরকে আসলে প্রোটিনটা বুঝতে হবে। একই জিনিস তো, রাইট? মানে যে এদের জাস্ট আমরা যে এই প্রোটিন গুলোকে এনজাইম বলতেছি, জাস্ট তাদের হচ্ছে কাজের কারণে এই প্রোটিন গুলো হচ্ছে রিঅ্যাকশনকে মানে ক্যাটালাইসিস করে, এই জন্য এদেরকে আমরা এনজাইম বলতেছি। ওকে, আদারওয়াইজ হরমোনও এনজাইম, মানে হরমোনও প্রোটিন, এনজাইমও প্রোটিন, তাদের বেসিক কিন্তু সেল, দেওয়াল আর প্রোটিন। এই যে অ্যান্টিবডি আছে না, অ্যান্টিবডির কথা বলি, অ্যান্টিবডিও একটা প্রোটিন। আমাদের বডির বেশিরভাগ জিনিসই প্রোটিন আর কি, রাইট?
আচ্ছা, সো প্রথম দিক হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার ছিল প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারারি। এগুলা তো তোমরা জানোই, আগে পড়ে আসছো, সেগুলো নিয়ে আর কথা বললাম না। এই কনফিউশন থাকলে কিন্তু আমাকে তারপরে জিজ্ঞেস করো, হ্যাঁ? যে কারো যদি মনে হয় যে স্যার আগে পড়ছি ভুলে গেছি, এই টারশারি প্রোটিন স্ট্রাকচার বুঝতেছি না, আমি ডেফিনেটলি এক্সপ্লেন করবো। ওকে, এবং এই ধরনের কোশ্চেন করতে হেজিটেট ফিল করার কোন দরকার নেই। আচ্ছা, প্রথম হলো কি প্রাইমারি স্ট্রাকচার। চারটে স্ট্রাকচারের মধ্যে প্রাইমারি স্ট্রাকচার যে চেইন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড চেইন। একটা একটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে একটা একটার সাথে কি করে, জয়েন করে, and they made a chain. That's the primary structure. এখন এই কোন অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে চেইনটা তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কিন্তু প্রোটিন টু প্রোটিন ভ্যারি করবে, রাইট? একটা প্রোটিনের আরেকটার সাথে আরেকটা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ভ্যারি করবে, এবং আলটিমেটলি ফোল্ডিংটা কিরকম হবে সেটাও কিন্তু প্রাইমারি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে। কারণ এই যে আমরা জানি প্রোটিন ফোল্ডিং এর সময় তাদের কি হইতে হয়, ইন্টারাকশন হইতে হয় না? ওয়াটারের সাথে একটা ইন্টারাকশন হয়, হাইড্রোফোবিক পার্ট একরকম ইন্টারাকশন দেয়, হাইড্রোফিলিক পার্ট একরকম ইন্টারাকশন দেয়। এবং এই প্রোটিনের কোন অংশটা হাইড্রোফোবিক, কোন অংশটা হাইড্রোফিলিক হবে, এটা তো অ্যামাইনো অ্যাসিডের উপরই ডিপেন্ড করে, হ্যাঁ? কারণ অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পজিটিভ আছে, নেগেটিভ আছে, আবার হচ্ছে কি আছে, নিউট্রালও আছে। ওকে, তো অ্যামাইনো অ্যাসিড চেইনটার উপরে কিন্তু ডিপেন্ড করছে কোন অংশটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক হবে, কোন অংশটা হাইড্রোফোবিক হবে। ওকে, আচ্ছা, তারপরে তো প্রাইমারির পর হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এই প্রাইমারি স্ট্রাকচারটা কিছুটা ফোল্ড হয় লোকাল ফোল্ড হয়, মানে তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করে হচ্ছে এরকম এই ডিফারেন্ট প্যাটার্নের প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, আলফা হেলিক্স অথবা বিটা টার্ন। ওকে, দেন এই যে সেকেন্ডারি স্ট্রাকচার গুলো আছে, এই সেকেন্ডারি স্ট্রাকচার গুলো আরো কি হয়, এই সেকেন্ডারি স্ট্রাকচার গুলো নিজেদের মধ্যে আরো হচ্ছে ফোল্ডেড হয়। এবং এই সময় আরেকটা ঘটে যে ওই এই ফোল্ডেড যখন হয় তখন তারা শুধুমাত্র নিজেদের মধ্যে ইন্টারাকশন করে না, তারা অন্য সেকেন্ডারি স্ট্রাকচারের সাথেও কি করে, ইন্টারাকশন করে। হ্যাঁ, মানে কয়েকটা সেকেন্ডারি স্ট্রাকচার মিলে কিন্তু টারশিয়ারি স্ট্রাকচারটা হয়। একটা সেকেন্ডারি স্ট্রাকচার থেকে টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয় না। ওকে, কয়েকটা সেকেন্ডারি স্ট্রাকচার থেকে একটা টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয়, এবং এটা হওয়ার সময় যেটা হতে পারে যে সিমিলার টাইপ সেকেন্ডারি স্ট্রাকচার মিলে একটা টারশিয়ারি স্ট্রাকচার করতে পারে, আবার বিভিন্ন ডিফারেন্ট টাইপ সেকেন্ডারি স্ট্রাকচার মিলে একটা টারশিয়ারি স্ট্রাকচার করতে পারে। ঠিক আছে, ধরো শুধু বিটা শিট মিলেও টারশিয়ারি স্ট্রাকচার করতে পারে, শুধু আলফা হেলিক্স মিলেও টারশিয়ারি স্ট্রাকচার করতে পারে, আবার বিটা হেলিক্স আলফা হেলিক্স মিলেমিশেও টারশিয়ারি স্ট্রাকচার করতে পারে। আমার পয়েন্টটা বুঝতে পারতেছো তো? ওকে, ইয়েস স্যার। আর এই টারশিয়ারি স্ট্রাকচারের আবার ধরো যে টাইপস আছে দুইটা, বেসিক্যালি ফাইব্রাস আর কি প্রোটিন। এই ফাইব্রাস আর গ্লোবিউলার দুইটাই হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। হ্যাঁ, আসলে এই তাদের এই স্ট্রাকচারের কারণে কেউ হয় হচ্ছে ফাইব্রাস শেপের আর কি, কিরকম হচ্ছে তার যে শীটের মতো লং স্ট্র্যান্ড অফ শীট। হ্যাঁ, এবং এই ফাইব্রাস প্রোটিন বেসিক্যালি তৈরি হয় কি, যে সিঙ্গেল টাইপ সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে, সিঙ্গেল টাইপ থেকে। ওকে, আর এদের এই স্ট্রাকচারের কারণেই এই প্রোটিনগুলো বেসিক্যালি হচ্ছে ইয়া করে, যে ধরো আমাদের যে এক্সটার্নাল ধরো স্কিন আছে না, তারপর যে আমাদের শেপের জন্য, আমাদের ধরো শেপ বা সাপোর্টের জন্য কোন প্রোটিনগুলো ইম্পর্টেন্ট, মাসল কিন্তু আমাদের শেপের জন্য ইম্পর্টেন্ট, রাইট? তারপরে ধরো যে কার্টিলেজ আছে না, মাসল কার্টিলেজ, এই এই প্রোটিনগুলো কিন্তু ফাইব্রাস প্রোটিন। ঠিক আছে, আর গ্লোবুলার প্রোটিন, এই গ্লোবুলার প্রোটিনগুলো কি, এরা তো যে গ্লোবুলার টাইপের বলের মতো, এদের শেপের কারণে এরা হচ্ছে ইয়া করতে পারে, এরা হচ্ছে মুভ করতে পারে। ওকে, সো আমাদের বডির যেই প্রোটিনগুলোর মুভ করা দরকার তারা দে আর গ্লোবুলার প্রোটিন। আমাদের বডির কোন মানে আমাদের বডিতে কোন প্রোটিনগুলো মুভ করতে হয়, এনজাইমস, এদেরকে মুভ করতে হয়। কারণ এনজাইম হচ্ছে দে আর প্রোডিউসড ইন ওয়ান প্লেস এন্ড দে ওয়ার্ক ইন অ্যানাদার প্লেস। হরমোনস হচ্ছে কি, এখন ধরো এক জায়গাতেই প্রডিউস হয়, ধরো ইনসুলিন প্রডিউস হয় কোথায় জানি, প্যানক্রিয়াসে, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। প্যানক্রিয়াস হচ্ছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স না, ইয়া আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স অফ দ্য, লিভারে হয়, লিভারে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স হয়। এটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি লিভারে না প্যানক্রিয়াসে? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। আচ্ছা ঠিক আছে, প্যানক্রিয়াস, অসুবিধা নেই, আর কেউ একজন তৈরি করে তো না, হ্যাঁ এটা আমরা গুগল করলে জানতে পারবো, অসুবিধা নেই।
তো এই প্যানক্রিয়াসের আইলেট অফ ল্যাঙ্গারেন্স হচ্ছে এই কি বলে যে তৈরি করতেছে, ইনসুলিন তৈরি করতেছে, কিন্তু ইনসুলিন কি ওই জায়গাতেই কাজ করে? ইনসুলিন কিন্তু আমাদের পুরো বডিতে কাজ করে, রাইট? ইট ওয়ার্কস এভরিওয়্যার। তার মানে কি এখন এই ইনসুলিনকে সারা বডিতে মুভ করতে হবে। সেই ধরনের প্রোটিন গুলো যাদেরকে মুভ করতে হয় তারা হচ্ছে গ্লোবুলার প্রোটিন। তাদের শেপের কারণে, বিকজ অফ their shape they can move. হ্যাঁ, আর এই usually this globular proteins they are made of, I mean, different type, not one type, single type of secondary structures. Okay, এগুলো লেখা আছে না এখানে? লেখাই তো আছে। ও যে Yes. often contain several types of secondary structure. আচ্ছা, এই টারশিয়ারি স্ট্রাকচার থেকে কি হতে পারে যে ফাংশনাল, মানে একটা টারশিয়ারি প্রোটিন কিন্তু ফাংশনাল হতে পারে। যেমন হচ্ছে যে ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, ওই যে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন কিন্তু একটা ফাংশনাল প্রোটিন, এবং মায়োগ্লোবিন কোয়াটারনারি স্ট্রাকচার নয়, ওটা বেসিক্যালি একটা টারশিয়ারি স্ট্রাকচার। ওকে, আর কোয়াটারনারি স্ট্রাকচার কি? কয়েকটা টারশিয়ারি স্ট্রাকচার মিলে একটা কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। এই তৈরি হওয়ার সময় কিন্তু তাদের কি হতে হয়? তাদের একটা ইন্টারাকশন হয়, এটা তাদের কিছু শেপ চেঞ্জ হয়, এটা মানে এই সময় কিছু ফোল্ডিং হয় আর কি। হ্যাঁ, এইখানে এক্সাম্পল হিসেবে যে প্রোটিনটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার হচ্ছে হিমোগ্লোবিন আর কি। এটা এই জন্য হচ্ছে এখানে এই চারটা আছে, এখান থেকে ভাই বোন হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচারে চারটা থাকতে হবে। ওকে, কোয়ার্টার শব্দটা আমাদের মাথায় আসলে এখানে জানি মানে চার ফোর আমাদের মাথায় চলে আসে, কোয়ার্টার, হ্যাঁ, 1/4, ব্যাপারটা ওইটা না। হ্যাঁ, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের হচ্ছে এরকম চারটা টারশিয়ারি স্ট্রাকচার মিলে একটা হিমোগ্লোবিন তৈরি হয়। এক একটা স্ট্রাকচারটাকে আমরা হচ্ছে একটা সাব ইউনিট বলি, চারটা সাব ইউনিট মিলে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি হয় আর কি। কিন্তু মানে হ্যাঁ স্যার, আমার একটা কনফিউশন আছে স্যার। যা স্যার, নরমালি স্যার হিমোগ্লোবিন কি স্যার টারশিয়ারি প্রোটিন, আর ফাংশনাল হিমোগ্লোবিনটা কোয়ার্ডিনারি প্রোটিন? না না, হিমোগ্লোবিন একটা কোয়ার্টিনারি স্ট্রাকচার আর কি। কোয়ার্টিনারি স্ট্রাকচার না হলে হিমোগ্লোবিন হওয়া সম্ভব না। হিমোগ্লোবিন হতে গেলে সেটাকে কোয়ার্টিনারি হতেই হবে। ওকে স্যার। যতক্ষণ পর্যন্ত না এই চারটা সাব ইউনিট একসাথে এসে কোয়ার্টারি স্ট্রাকচারটা তৈরি করবে ততক্ষণ পর্যন্ত সেটা হিমোগ্লোবিন হবে, ফাংশনাল হিমোগ্লোবিনই হবে না। ঠিক আছে? ওকে স্যার। কনফিউশন তো হচ্ছে? এই কনফিউশন দূর হয়েছে না এখনো আছে? স্যার, দূর হয়েছে স্যার, ক্লিয়ার। ওকে, গুড। না, কনফিউশন থাকলে কিন্তু বলতে হবে আমাকে। হ্যাঁ, কনফিউশন থাকলে কোনো দোষের কিছু না, ঠিক না? আমি কিন্তু প্রায় হচ্ছে ভুলে যাই আর কি। হ্যাঁ, এই যে ধরো একটু আগে বললাম না যে যে কি জানি যে ইনসুলিন মানে মানে হুইচ অর্গান প্রডিউস দ্য ইনসুলিন, আমি প্রায় এই জিনিসটা ভুলে যাই। আমি প্রায় কনফিউজ হয়ে যাই যে এটা কি প্যানক্রিয়াসে তৈরি হয় না লিভারে তৈরি হয়। ইটস ওকে, রাইট? ভুলে যাওয়া দোষ কিছু না। গুগল আছে তো, একটু মোবাইলে একটু গুগল করলে পাওয়া যায়। এইটা ছিল স্ট্রাকচার নিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হতে গেলে অ্যাটলিস্ট কিন্তু দুইটা সাব ইউনিট লাগে। হ্যাঁ, ওকে, অ্যাটলিস্ট দুইটা। একা একা কেমনে কোয়াটারনারি তৈরি করবে? সো they need at least two sub-unit, or you can say at least two quaternary structure. Sorry, at least two tertiary structure. আচ্ছা, এটা তো গেল এটাতে স্ট্রাকচার গেল, স্ট্রাকচার বাদ। তারপরে কি ছিল? এই যে এনজাইমের হচ্ছে কি পুরান জিনিস, ঠিক না? যে এনজাইম হচ্ছে কি, এনজাইমের হচ্ছে অনেক এনজাইম আছে, তারা হচ্ছে নিজেরা একাই 100। হ্যাঁ, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান এলস। ওকে, তাদের এই এনজাইমের নিজস্ব যা আছে, হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড কি বলে জানি, হ্যাঁ, তাদের যা নিজস্ব আছে সেটাই দিয়ে তারা হচ্ছে কি করতে পারে, তাদের যে নিজস্ব অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আছে সেটা দিয়ে তারা হচ্ছে তাদের কাজ করতে পারে, মানে তাদের ক্যাটালাইসিস করা। বাট অনেক এনজাইমই আছে যারা হচ্ছে নিজেরা হচ্ছে এনাফ না, দে নিড হেল্প ফ্রম আদার্স। তাদের কাছ থেকে হেল্প লাগে, কো এনজাইম, কো ফ্যাক্টর, এদের কাছ থেকে হেল্প লাগে। মেনি এনজাইমস দে নিড হেল্প ফ্রম দ্য কো এনজাইমস। এই কো এনজাইম না থাকলে এই এনজাইম গুলা কাজ করতে পারে না। ঠিক আছে? এই কো এনজাইম আবার দুই টাইপের হয়, কো ফ্যাক্টর অথবা কি জানি। আচ্ছা, মানে এগুলো হচ্ছে কো ফ্যাক্টর আর কো এনজাইম। কো ফ্যাক্টর কোনগুলা? কো ফ্যাক্টর সাথে ইনঅর্গানিক আয়নস সাচ অ্যাজ আয়রন 2, ম্যাগনেসিয়াম 2। ওকে,
আর হচ্ছে কোএনজাইম হচ্ছে ইনঅর্গানিক না, কোএনজাইম গুলো হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের, হ্যাঁ, কমপ্লেক্স অর্গানিক আর মেটাল অর্গানিক মলিকিউল। মেটাল অর্গানিক মলিকিউল অর্গানিক পার্ট থাকবে আর একটা মেটাল থাকবে, ওকে। এটা তো পুরান জিনিস, এক্সাম্পল এই একদম মুখস্থ করার কিছু নেই, একটা দুটো করে ফেলো তাহলে হবে। কোফ্যাক্টরের এক্সাম্পল এগুলো স্যার মুখস্থ করার কিছু নেই। জি স্যার। স্যার প্রস্থেটিক গ্রুপটা কি একটা কোএনজাইম? দাঁড়াও দেখে নিই। না, ও আচ্ছা, প্রোস্টেটিক গ্রুপ, হ্যাঁ এটা একটা কোএনজাইম। ওকে। মানে যেই কোএনজাইমটা হচ্ছে খুব টাইটলি বাইন্ড করে থাকে ওটাকে প্রোস্টেটিক গ্রুপ বলা হয়, ওকে। জি স্যার, আর অ্যাপোএনজাইমটা হচ্ছে এনজাইমের প্রোটিন পার্টটা। ইয়েস। ওকে। যখন হচ্ছে তোমার ওই মানে কোএনজাইম হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করে থাকে, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় হলো এনজাইম। হলো এনজাইম। আসলে তুমি কিন্তু বলতে পারো এই ক্ষেত্রে, হ্যাঁ, যে এনজাইম গুলোর কোএনজাইম দরকার তারা যদি ওই অ্যাপোপ্রোটিনটা কিন্তু ফাংশনাল না, ফুলি ফাংশনাল না। ফাংশনাল না বলতে পারবো ওই ফাংশনাল বুঝছো না, ওকে। মানে তাদের হেল্প লাগে, হেল্প ছাড়া তারা কাজ করতে পারে না, ঠিক আছে। বাট এই যে এনজাইম গুলোর কোএনজাইম লাগে তাদের কিন্তু হলো এনজাইম অবস্থা থাকতে হবে, নাহলে সে ক্যাটালাইসিসটা করতে পারবে না, ওকে। ওকে। যদি এনজাইম মানে অ্যাপোএনজাইমটা যদি ফাংশনাল না হয় তাহলে ক্যাটালাইসিস করতে পারবে না। মানে ফাংশনাল কি অ্যাপো এনজাইম যেটা তার হচ্ছে ওই তার কোএনজাইমের সাথে বাইন্ড করে থাকতে হবে, নাহলে সে হচ্ছে তার ফাংশন কি ক্যাটালাইসিসটা করতে পারবে না, ওকে ওকে। ক্যাটালাইসিস। ক্যাটালাইসিসটা করতে পারবে। ওকে। মানে এটা আবার ভাইবো না যে অ্যাপো এনজাইম একটা কমপ্লিট স্ট্রাকচার না, এটা কমপ্লিট স্ট্রাকচারই, হ্যাঁ, ইটস এ কমপ্লিট স্ট্রাকচার, মানে ইটস এ কমপ্লিট প্রোটিন স্ট্রাকচার। কিন্তু তার যে কাজ হচ্ছে ইয়ার সাথে বাইন্ড করা, মানে ওই যে তার কাজ হচ্ছে ক্যাটালাইসিস করে, ক্যাটালাইসিস করতে গেলে তাকে আগে কোএনজাইমের সাথে বাইন্ড করতে হয়, ওকে। এই অ্যাপো এনজাইমটা যদি নন ফাংশনাল হতো সে কোএনজাইমের সাথে বাইন্ড করতে পারতো না, ওকে। তার স্ট্রাকচারটা যদি ইনকমপ্লিট হতো সে কোএনজাইমের সাথে বাইন্ড করতে পারতো না। স্যার এই ডেফিনিশনটা কি ঠিক আছে অ্যাপো এনজাইম আর অ্যাপো প্রোটিনের? হ্যাঁ ঠিক আছে তো। An inactive enzyme without the cofactor is called an apoenzyme. হ্যাঁ, ইনঅ্যাক্টিভ এনজাইম অবশ্যই ঠিক আছে, ইনঅ্যাক্টিভ এনজাইম তো, Okay, sir. কারণ এই অ্যাপো এনজাইম যে বা অ্যাপো প্রোটিন সে কিন্তু উইদাউট দ্য কোএনজাইম ইটস ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে সে তো ক্যাটালাইসিস করতে পারতেছে। জি স্যার। এই ডেফিনিশন ঠিক আছে। ওকে স্যার স্লাইড 22 তে চলে গেলাম তো। এইগুলো স্যার, মুখস্থ করতে 22 হবে না, দিস আর জাস্ট এক্সাম্পল, হ্যাঁ। একদমই লাগবে না তো। আমি এই ধরনের কোয়েশ্চেন করি না যে কি জানি পাইরুভেট কার্বক্সিলেজের কোফ্যাক্টর কি, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন আমি করি না, কারণ এই কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো না। তো মানে এটা আমার কাছে মনে হয় যেটা আমি অ্যান্সার দিতে পারবো না সেই কোয়েশ্চেন করা ঠিক না, না। স্যার স্লাইড 23 ও তো সেম। ইয়া, একদম বুঝতে পারতো, এগুলো জাস্ট হচ্ছে কি একটু ইয়া হিসেবে দেওয়া হয়েছে, মানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যাতে তুমি একটু দেখতে পারো, ওকে। এইসব জিনিস আসলে ওইভাবে মনে রাখাটা না কঠিন। আর এইসব জিনিস কেন মনে রাখবো ভাই, এইসব জিনিস সবখানেই পাওয়া যায়, সো ওয়াই, ঠিক না। কারণ আমাদের কিন্তু বোঝা মানে বুঝতে মানে কি বলা যায় মুখস্থ করার থেকে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা জওহরলাল স্যারের নাম শুনছো কেউ এখানে যারা আছো? জওহরলাল সরকার। জওহরলাল নেহেরু না, জওহরলাল সরকার বাংলাদেশি ম্যাথের টিচার ছিলেন। না স্যার এটা শুনি নাই, নেহেরু শুনি। আচ্ছা ঠিক আছে, না আমি জওহরলাল সরকার স্যারের কথা বলতেছি। উনি ছিল নটরডেম কলেজের ম্যাথের টিচার আর কি, হ্যাঁ, আমার ডিরেক্ট টিচার। ওই আমি এনডিসি তে ছিলাম, তো আমার ডিরেক্ট টিচার আর কি। তো জওহরলাল স্যার ক্লাসে সবসময় একটা কথা বলতো যে কি করি, কেন করি, কিভাবে করি বুঝতে হবে স্যার। এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা আসলে কি করতেছি, কেন করতেছি এবং কিভাবে সেটা করব, এই বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ঝেড়ে চোখ কান মুখ বন্ধ করে মুখস্থ করে কোনো লাভ নাই যদি আমরা জিনিসটা না বুঝি। মানে আমরা আসলে মুখস্থ করি কি জাস্ট কিছু ইনফরমেশন তো পাওয়া যায়, ইনফরমেশন টেক্সট বইয়ে লেখা আছে, অনেক জায়গায় অনলাইনে লেখা আছে, কিন্তু আমাদের জিনিসটা বুঝতে হবে যে এই কোএনজাইম কি, ওকে, এই জিনিসটা বুঝতে হবে। ধরো তুমি একটা পার্টিকুলার এনজাইম নিয়ে কাজ করতেছো, যে এনজাইমের হচ্ছে কোএনজাইম লাগে,
তখন কিন্তু বুঝতে হবে যে ওই এনজাইমের কেন ওই কোএনজাইমটা লাগে, ওই কোএনজাইমটা কি উপকারটা করে এই এনজাইমের। ওকে, মানে কেন ওই কোএনজাইমটা না থাকলে এনজাইমটা কাজ করতে পারে না, এই জিনিসগুলো বুঝতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এগুলো আসবে পরে, কিছু আছে আর কি, তখন আমরা দেখবো। আচ্ছা, আর এনজাইম নোমেনক্লেচার তো সোজা না, এটা তো সবাই জানি। আর নামকরণ করা দরকার, নামকরণ না করলে বিপদ, ঠিক না? তো নোমেনক্লেচার যেটা আগে হতো কি, আগে হচ্ছে কোনো স্ট্রিক্ট রুল ছিল না। দেখা যেত যে অনেকে হচ্ছে যেই ফাংশনটা করতেছে সেই ফাংশন অনুযায়ী এনজাইমের একটা নাম দিয়ে দিত, রাইট? যেমন ধরো পেপসিন, পেপসির নামটা আসছে তার ফাংশন থেকে। সে যেহেতু ডাইজেশনে হেল্প করে, গ্রিক ভাষায় পেপসিস শব্দের মানে হচ্ছে ডাইজেশন, মানে সেখান থেকে এই এনজাইমের নাম হয়ে গেছে পেপসিন, ঠিক আছে? ওকে, তারপরে আবার অনেক সময় হচ্ছে জাস্ট ইয়ার পরে কি জানি এই সাবস্ট্রেটের পরে একটা এস লাগাই দিয়ে হচ্ছে সেটা এনজাইম হয়ে যেত। যেমন ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমার শব্দ ধরো এস যদি বাদ দিয়ে দিই, ডিএনএ পলিমার মানে কি? ধরো ওই যে ডিএনএ মানে পলিমার মানে কি আমরা চাই রিপিটেড ইউনিট, রাইট? ডিএনএ পলিমার বলতে কি হবে, যে বেসিক্যালি ডিএনএ সেই চেইনটা, যে এ টি জি সি একটা পর একটা যেভাবে আছে, তো ডিএনএ পলিমার হচ্ছে কি তার কাজ হচ্ছে চেইনটা সিনথেসিস করা, পলিমারটা বানানো। তো এরকম এক একজন এক এক ভাবে আসলে নামকরণ করতে এনজাইম, তো এই ওয়েটা না এফিশিয়েন্ট ওয়ে তো না, যেহেতু এটা এফিশিয়েন্ট ওয়ে না, সেই জন্য হচ্ছে পরবর্তীতেই ইন্টারন্যাশনাল নোমেনক্লেচার ব্যাপারটা আসছে আর কি। যে একটা অর্গানাইজেশন আছে, এটা কি জানি ইসিকো ইন্টারন্যাশনাল কি জানি এরকম একটা নাম আছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল একটা কমিশন আছে, হ্যাঁ এনজাইম কমিশন আছে। এই তারা হচ্ছে একটা ওই কম্বাইন্ড রুল নিয়ে আসছে নামকরণ করার জন্য। ওকে, সেই কম্বাইন্ড রুল প্রতিটা এনজাইমের হচ্ছে 4টা করে নাম্বার তারা দেয়। ওকে, এই 4টা নাম্বারের মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে ডিনোট করে তার গ্রুপ, না কি জানি গ্রুপ না ক্লাস নেম, হ্যাঁ তার ক্লাস নেম। সেকেন্ডটা হচ্ছে সাব ক্লাস নেম, আর পরের দুইটা হচ্ছে আরেকটু ডিটেলস, ঠিক আছে? মানে ক্লাস স্যার, থার্ডটা হচ্ছে সাব ক্লাস, এভাবে বলে নাকি সাব ক্লাস? জি স্যার বলে তো স্যার, এর আগে 1 ও 2 তো এটাই করছি স্যার। আচ্ছা হ্যাঁ, সাব ক্লাস, হ্যাঁ ঠিক আছে, সাব ক্লাস বলা যায়। চতুর্থটাকে কি বলে? আচ্ছা এর মধ্যে হ্যাঁ সাব ক্লাস বলা যায়, হ্যাঁ ওইটা বলে। 1 নম্বর হচ্ছে ক্লাস, 2 নম্বরটা হচ্ছে সাব ক্লাস, 3 আর 4 নম্বরটা না তার ক্যারেক্টারিস্টিক, তাই সেটাতে তার কিছু ক্যারেক্টারিস্টিক্সও বলা যায়, সে কাজটা কিভাবে করে এটা আমি বুঝাচ্ছি। স্যার 1 ও 2 তে আমরা পড়ছিলাম স্যার, ফার্স্টটা হচ্ছে ক্লাস, সেকেন্ডটা সাব ক্লাস, সাব ক্লাস, আর ফোর্থ হচ্ছে স্পেসিফিক নাম, যেটা কি হেক্সোকাইনেজের জন্য হেক্সোকাইনেজ এরকম। আচ্ছা ঠিক এরকম না আই গেস। আচ্ছা অসুবিধা নেই, হ্যাঁ ওই একই টাইপেরই একটু ডিফারেন্ট ডেফিনেশন। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ওই যে 4টা পার্ট থাকে, প্রথমটা কি ক্লাস। তাই ইসি কমিটি আরেকটা কাজও করছে, ইসি কমিটি তো এটা বলেছে যে প্রতিটা এনজাইমের 4টা কি থাকে, 4টা হচ্ছে মানে নাম্বার থাকে। বাট এই এট এ টাইম তারা আরেকটা কাজও করছিল, যত এনজাইম আছে সব এনজাইম গুলোকে তারা 6টা ক্লাসে ফেলাইছে। ওকে, all the enzymes they can be classified into 6 classes. Okay, এই যে অক্সিজেন রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইসেস, আইসোমারেজ, লাইগেজ। হ্যাঁ, এই 6টা ক্লাসের মধ্যেই সব এনজাইম গুলো পড়ে, এবং এই নাম থেকে তাদের সব তারা আসলে কি ধরনের কাজ করে সেটা গেস করা যায়। যেমন ধরো অক্সিজেন রিডাকটেজ এর কাজ কি? অক্সিডেশন রিডাকশন করা। ট্রান্সফারেজের কাজ হচ্ছে ট্রান্সফার করা, সে গ্রুপ ট্রান্সফার করে। হাইড্রোলেজ হচ্ছে হাইড্রোলাইসিস করে, হ্যাঁ পানির সাহায্যে লাইসিস করে আর কি। ওকে, লাইগেস কি করে? লাইগেস হচ্ছে জয়েন করে। ওকে, এই টাইপের। লায়াসেস হচ্ছে সে ভাঙে, মানে মানে বন্ড ব্রেক করে আর কি। হ্যাঁ, ক্লিপ করা মানে তো ভাঙা, ঠিক না? আচ্ছা, সো প্রথমটা হচ্ছে তার ইয়া ডিনোট করে ক্লাস। যেমন ধরো এই পার্টিকুলার, এই ধরো কেউ কি আসছে নাকি ক্লাসে? এখন আসে। প্রথমটার হচ্ছে পার্টিকুলার এই ইয়াটার ক্ষেত্রে, এই এনজাইমটার ক্ষেত্রে 2711, এই নাম্বারটা দিয়ে আসলে আমরা কি বুঝি? 2 ডিনোট করে হচ্ছে ক্লাস, 2 হচ্ছে কোন ক্লাস? ট্রান্সফারেজ। ওকে, এই যে নাম্বার 2 ট্রান্সফারেজ। তো তাহলে আমরা বুঝলাম এটা একটা ট্রান্সফারেজ এনজাইম। পরের নাম্বারটা এটা 7, এই নাম্বারটা দিয়ে কি করেছে? সাব ক্লাস। ঠিক আছে, এটা ট্রান্সফারেজ এনজাইম বুঝলাম, এটা কি ট্রান্সফার করে? এই সাব ক্লাস হচ্ছে ফসফোট্রান্সফারেজ, মানে 7 নাম্বার 7টা হচ্ছে ডিনোট করে হচ্ছে এটা হচ্ছে ফসফোট্রান্সফারেজ, মানে সে হচ্ছে ফসফরাস গ্রুপ ট্রান্সফার করে।
প্রথমটা কি যে আমরা বুঝলাম যে এটা ট্রান্সফার করে, পরেরটা সাবক্লাস ফসফরাস ট্রান্সফার করে, ঠিক আছে। 3 নম্বর যে নাম্বারটা, 3 নাম্বারে এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার 1। নাম্বার 1 এর মানে হচ্ছে এই যে সে যখন এই ইয়াটা ট্রান্সফার করে, ফসফরাসটা ট্রান্সফার করে, এখন কাউকে তো সেটা রিসিভ করতে হবে, রাইট? ট্রান্সফারের মানে কি, একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের দিলাম, ঠিক না? জি স্যার। সো এই 3 নম্বরে যে নাম্বার 1, এটার মানে হচ্ছে যে এই ফসফো ট্রান্সফারটা যখন করে এই এনজাইমটা, এই রিসিভ করে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, যে মানে এই ফসফো ট্রান্সফারটা মানে এনজাইমটা এই ফসফরাসটা দিল, নিয়ে সেটারে ট্রান্সফার করে হাইড্রোক্সিল গ্রুপের কাছে গিয়ে দিয়ে আসে, ঠিক আছে। এই জন্য হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে অ্যাকসেপ্টর। এই 3 নম্বরের নাম্বার 1 এর মানেই হচ্ছে এইটা, যে হাইড্রোক্সিল গ্রুপ উইল রিসিভ দ্য কি বলে প্যাকেজ, ওকে। আর 4 নম্বরের যে নাম্বারটা, এইটা হচ্ছে ডিনোট করে যে the fourth number one D-glucose as the phosphoryl group acceptor, ঠিক আছে। মানে কে হচ্ছে এই ফসফোরাইল গ্রুপটাকে রিসিভ করে, মানে হাইড্রোক্সিল গ্রুপ তো হচ্ছে ওইটাকে রিসিভ করে, কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ তো একটা কারো পার্ট হইতে হবে, ঠিক না? হাইড্রোক্সিল গ্রুপ তো একা একা কিছু করতে পারে না। হাইড্রোক্সিল গ্রুপ কি OH গ্রুপ। এই 4 নম্বরটার মানে হচ্ছে 4 নম্বর পয়েন্ট নাম্বারটা, যে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে এই ডি গ্লুকোজের পার্ট। বুঝা গেছে? জি স্যার। মানে প্রথম দুইটা নাম্বার ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, পরের দুইটা নাম্বারে আমাদের একটু প্যাচ খায়, যে পরের দুইটা নাম্বার আসলে কি ডিনোট করে। মানে এই নাম্বারটা দেখে কিন্তু তাই আমরা বলে দিতে পারবো যে এই এনজাইমটা হচ্ছে ফসফরাসকে ট্রান্সফার করে, ফসফরাসকে ট্রান্সফার করে কার কাছে? গ্লুকোজের কাছে, ডি গ্লুকোজের কাছে ট্রান্সফার করে, এবং ডি গ্লুকোজের হাইড্রোক্সিল গ্রুপে ট্রান্সফার করে, ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে নাম্বারটা চেঞ্জ করে দিলে আমরা বুঝবো কিভাবে? নাম্বার চেঞ্জ করে দিলে তো সেটা এই এনজাইম থাকবে না, সেটা তো ডিফারেন্ট এনজাইম হয়ে যাবে। এই 2711 এটা কিন্তু এই এনজাইমটার নাম, এই জন্য এনজাইমটার নাম কি? এটিপি গ্লুকোজ ফসফোট্রান্সফারেজ। এই এনজাইমটার নাম হচ্ছে 2711। অন্য নাম্বার হলে তো অন্য এনজাইম হবে, এই এনজাইম থাকবে না। ইনিশিয়াল কোড টাইপের। ইয়েস, এক্স্যাক্টলি। ডিফারেন্ট এনজাইমে ডিফারেন্ট নাম্বার থাকবে, এটা থাকবে না, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এর পরের স্লাইড গুলো কি, যে এনজাইম যে খুবই স্পেসিফিক বলি আমরা, কেন এনজাইম স্পেসিফিক, এর স্পেসিফিসিটিটা আসে কোত্থেকে, মানে কেন এনজাইম খুব স্পেসিফিক সাবস্ট্রেটের সাথেই বাইন্ড করে। এই বাইন্ডিং এর জন্য দুইটা মডেল আছে, যে মডেল থিওরি। একটা হচ্ছে লক এন্ড কি মডেল। লক এন্ড কি মডেল তো আমরা জানি সেম হতে হবে, রাইট? এই ছবিটা যদি দেখো, যে এটা হচ্ছে এনজাইম, এনজাইমের এই জায়গাটায় এসে এই ইনডেন্ট, এইখানে এসে হচ্ছে ক্লেফট, এটার মধ্যে হচ্ছে বাইন্ড করবে। এদের শেপ একই রকম, কমপ্লিমেন্টারি শেপ না, যে খুব সুন্দর খাপে খাপ মিলে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে একটা থিওরি, লক এন্ড কি। ওকে, লক এন্ড কি বলা হয় কেন? কারণ লক আর কি হচ্ছে একটার সাথে আরেকটা খাপে খাপে মিলে যায়। ওকে, এটা হচ্ছে লক এন্ড কি থিওরি। ওকে, আর এই যে খাপে খাপে যে মিলে যায়, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? কমপ্লিমেন্টারি। এই কমপ্লিমেন্টারি আবার দুই কারণে হতে পারে। এক হচ্ছে শেপ কমপ্লিমেন্টারি, তাদের শেপ একই রকম, মানে কমপ্লিমেন্টারি শেপ। আরেকটা হতে পারে তাদের হচ্ছে এই ইলেকট্রনিক কমপ্লিমেন্টারিটি বলে আর কি। এখানে যে চার্জ ডিস্ট্রিবিউশন, ধরো এনজাইমের এখানে এসে তো সাবস্ট্রেটটা বাইন্ড করবে, এইটার যে চার্জ ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে এইটার, এই সাবস্ট্রেটের এইখানে যে চার্জ ডিস্ট্রিবিউশন একটা কমপ্লিমেন্টারিরা বাইন্ড করে। হ্যাঁ, সেম হলে তো আবার রিপেল করতো, ঠিক না? ওকে, এটা ছিল লক এন্ড কি মডেল। আর একটা ছিল ইনডিউস ফিট মডেল। ইনডিউস ফিট মডেলে বোঝায় যে অরিজিনালি যে এনজাইমের যে বাইন্ডিং সাইটটা, মানে বাইন্ডিং এনজাইমের অ্যাক্টিভ সাইটটা বা বাইন্ডিং সাইট যেগুলো আছে, এনজাইমের অ্যাক্টিভ সাইট বলি। অরিজিনালি এনজাইমের অ্যাক্টিভ সাইট হচ্ছে ওই ঠিক মানে কমপ্লিমেন্টারি থাকে না, শেপ কমপ্লিমেন্টারি থাকে না সাবস্ট্রেটের সাথে। সাবস্ট্রেটের শেপ অনুযায়ী সে তার শেপ চেঞ্জ করতে পারে। ইনডিউস ফিট মানে শুরুতে তারা ফিট করে না, ইনডিউসড হয়, তাদের হচ্ছে ওই এটা জানি কি বলে, তাদের হচ্ছে কনফরমেশন চেঞ্জ হয়। শেপ চেঞ্জটা কি, মানে তাদের কনফরমেশন চেঞ্জ হয়, কনফরমেশন চেঞ্জ হয়ে তারা হচ্ছে ফিট হয় আর কি। ওকে, এই জন্য এটাকে ইনডিউস ফিট মডেল বলে। ওকে,
আর ইন্ডিউস ফিট মডেল থাকার কারণে কিন্তু একটা জিনিস মানে যে এই ইন্ডিউস ফিট মডেলের কারণে কিছু কিছু এনজাইম হচ্ছে ব্রড স্পেসিফিসিটি দেখাতে পারে। মানে লক অ্যান্ড কির ক্ষেত্রে কি হবে, ওই এনজাইম শুধু সেই সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারবে যার সাথে তার শেপ কমপ্লিমেন্টারি হবে। কিন্তু ইন্ডিউস ফিটে যেহেতু শুরুতেই শেপটা কমপ্লিমেন্টারি থাকে না, তারা সাবস্ট্রেটের শেপ অনুযায়ী নিজের কনফর্মেশন বা শেপ চেঞ্জ করে নেয়। সো তার মানে তারা ভ্যারাইটিজ অফ সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারবে, মানে তাদের স্পেসিফিসিটিটা তখন একটু ব্রড হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এরপরে হচ্ছে টাইপস অফ স্পেসিফিসিটি। এই দুইটা লক অ্যান্ড কি আর হচ্ছে ইন্ডিউস ফিট কিন্তু হচ্ছে মডেল, যে মডেলগুলো দিয়ে হচ্ছে স্পেসিফিসিটি মানে কেন স্পেসিফিক তার মডেল এই দুইটা। আর পরে যেগুলো আছে স্পেসিফিটি, এই যে স্পেসিফিসিটি আবার ইউজুয়ালি 4 টাইপ স্পেসিফিসিটি শো করে এনজাইম আর কি। হ্যাঁ, স্টেরিওকেমিক্যাল, অ্যাবসোলিউট, গ্রুপ আর এন্ড লিঙ্কেজ। স্টেরিওকেমিক্যালের ক্ষেত্রে কি হবে, স্টেরিও মানে কি, স্টেরিও রেফার টু দ্য জিওমেট্রিক শেপ। আমরা যখন বলি স্টেরিক বাধা বলি না, স্টেরিক বাধা কি, শেপের কারণে যে বাধাটা দেওয়া হয়। ওকে, স্টেরিও এটা কিন্তু মিউজিক সিস্টেমের স্টেরিও না। হ্যাঁ, মিউজিক সিস্টেমের স্টেরিও ডিফারেন্ট জিনিস। ওকে, ইটস নট রিলেটেড উইথ দ্য শেপ। এই স্টেরিও মানে হচ্ছে এই যে আমরা ওই যে ইয়াতে পড়ছিলাম না, ইন্টারের বই কি জানি পড়ছিলাম, এল ডি কি জানি পড়ছিলাম না, আইসোমার। জি স্যার। ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রিতে স্টেরিওমার করছিলাম স্যার আমরা। হ্যাঁ, ওই স্টেরিওমার তাদের হচ্ছে জিওমেট্রিক কারণে ডিফারেন্ট হয় কি। হ্যাঁ, তো স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটির ক্ষেত্রে এনজাইম গুলো হচ্ছে পার্টিকুলার স্টেরিক স্ট্রাকচারটাকে কি করতে পারে, এটাকে হচ্ছে আরো মানে অ্যাকুরেটলি বলতে গেলে কাইরাল স্ট্রাকচার বলতে হবে। পার্টিকুলার কাইরাল স্ট্রাকচারের সাথে তারা বাইন্ড করে আর কি। হ্যাঁ, স্টেরিওকেমিক্যাল গুলো। ওকে, যেমন ধরো এল অ্যালানিন অক্সিডেজ, এই এনজাইমটা হচ্ছে এল অ্যালানিনকে অ্যালানিনের সাথে বাইন্ড করে তাকে ক্যাটালাইজ করতে পারে, কিন্তু ডি অ্যালানিনের সাথে করতে পারে না, কারণ ডি অ্যালানিন আর এল অ্যালানিন তাদের কি কাইরাল স্ট্রাকচার ডিফারেন্ট। ওকে, আর জিওমেট্রিক স্পেসিফিসিটি কি, দে আর ওয়ান টাইপ অফ স্টেরিও স্পেসিফিসিটি। মানে সব জিওমেট্রিক স্পেসিফিসিটি হচ্ছে স্টেরিও স্পেসিফিসিটি, কিন্তু সব স্টেরিও স্পেসিফিসিটি জিওমেট্রিক স্পেসিফিসিটি না। জিওমেট্রিক স্পেসিফিসিটির হচ্ছে একটা এক্সট্রা ডিমান্ড আছে, মানে শুধু কাইরাল স্ট্রাকচার সেম হলেও হবে না। ওকে, ভেরি ডিমান্ডিং তারা আর কি। কাইরাল স্ট্রাকচারও সেম হইতে হবে, সাথে সাথে হচ্ছে কিছু গ্রুপও থাকতে হবে, মানে যার সাথে গিয়ে বাইন্ড হতে হচ্ছে তার কাইরাল স্ট্রাকচার হইতে হবে এরকম, প্লাস হচ্ছে তার আশেপাশে কিছু গ্রুপ থাকতে হবে, আদার কেমিক্যাল গ্রুপ থাকতে হবে, তাহলেই সে সেখানে গিয়ে বাইন্ড করবে। ওকে, সো এখানে শেষ পয়েন্টটা একটু বুঝিনি, কোনটা বুঝুন? YADH catalyzes the oxidation, এটা স্যার। ও, এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ওয়াইডিএস একটা এনজাইমের নাম। হ্যাঁ, ওয়াইডিএস হচ্ছে অ্যালকোহলের সাথে অ্যালকোহলকে ক্যাটালাইজ করে। অ্যালকোহল সে মিথানলকেও ক্যাটালাইজ করতে মানে ক্যাটালাইজ করতে পারে, আইসোপ্রোপানলকেও পারে, আবার হচ্ছে কাকে পারে রেনি, মিথানল স্যার। ইথানলকেও পারে। হ্যাঁ, সে হচ্ছে ইথানলকেও আচ্ছা, যে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল আছে না, তাদেরকে হচ্ছে ক্যাটালাইজ করে, মানে অক্সিডাইজ করে। মানে কি টাইপের ক্যাটালাইসিস করে, সে হচ্ছে অক্সিডাইজ করে এই ওয়াইডিএস এনজাইমটা। তো এর মধ্যে হচ্ছে মানে এই সেম এনজাইম কিন্তু ডিফারেন্ট অ্যালকোহলকে করতেছে, তার স্পেসিফিসিটি কিন্তু খুব স্ট্রিক্ট না। সে হচ্ছে ইথানলকেও ক্যাটালাইজ করতে পারে, মিথানলকেও করতে পারে, আইসোপ্রোপানলকেও করতে পারে, কিন্তু সে সবচেয়ে ফার্স্ট করে হচ্ছে কাকে, ইথানলকে। ঠিক আছে, ইথানলকে সে যেই রেটে ক্যাটালাইজ করতে পারে, সে হচ্ছে আইসোপ্রোপানলকে করে তার 2.5 গুণ কম, 2.5 ফোল্ড স্লোয়ার, আর মিথানলকে করে 25 ফোল্ড স্লোয়ার, 25 গুণ কম স্পিডে। হ্যাঁ, মানে সবচেয়ে ফাস্ট কার ক্ষেত্রে, ইথানলের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কেন, বিকজ অফ দ্য জিওমেট্রিক স্পেসিফিসিটি। এই কাছে একটু এই এক্সাম্পল দেখো, সে আসলে বাইন্ড করতেছে এই কাইরাল স্ট্রাকচার। এটা একটা কাইরাল স্ট্রাকচার, সি এর দুই সাইডে কি কি জানি আছে, একটা সুন্দর শেপ না এটা, সি তার কার্বনের দুই সাইডে হাইড্রোজেন আর এই সাইড হচ্ছে ওএইচ। বেসিক স্ট্রাকচারটা তো সেম। মানে দুই দিকে দুই হাত, নিচে একটা ঠ্যাং আর কি। ধরো তুমি তোমার দুই ঠ্যাং একসাথে করে হাত দুই দিকে প্রসারিত করে রাখো, এই কি জানি এই এনজাইমের নাম কি, ওয়াইএডিএইচ এনজাইমটা কিন্তু এই শেপটাকে রিকগনাইজ করে, এই স্টেরিক শেপটাকে।
সো এস্টেরিক শেপটা এই ইথানলের ক্ষেত্রেও যা, এটা কি মিথানলের ক্ষেত্রেও কিন্তু তা, ঠিক না? সি কার্বনের 2% হাইড্রোজেন ডিটেক্ট করে। হ্যাঁ, ওলট পালট আসে আর কি স্যার, মিথানলের জায়গায় ইথানল আছে, ইথানলের জায়গায় আচ্ছা আচ্ছা সরি, মিথানলের জায়গায় ইথানল আছে না? মিথানল। ওকে সরি, হ্যাঁ আচ্ছা ওলট পালট আছে, আচ্ছা যাই হোক, দেখো সরি এইটা মিথানল, হ্যাঁ এটা ইথানল। আচ্ছা যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে এনজাইম হচ্ছে এই শেপটা দুইটার ক্ষেত্রেই সেম না? মিথানলের ক্ষেত্রেও যা, ইথানলের ক্ষেত্রেও তা না? কোনো ডিফারেন্স আছে? আচ্ছা না, No, sir. এনজাইম হচ্ছে শেপটাকে রেকগনাইজ করে, কিন্তু এই যারা জিওমেট্রিক স্পেসিফিসিটি দেখায় তাদের আরেকটু ডিমান্ড আছে। ডিমান্ড হচ্ছে যে বাকি কি আছে, ঠিক আছে শেপ পাইছি, শেপে গিয়ে বাইন্ড করছি, বাকি কি আছে? বাকি ডিফারেন্ট না? মিথানলের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন, আর ইথানলের ক্ষেত্রে কিন্তু এখানে একটা CH3 গ্রুপ আছে। সেই যারা জিওমেট্রিক স্পেসিফিসিটি দিবে তাদের জন্য এইটাও নেসেসারি যে আমি যেখানে গিয়ে বাইন্ড করব সেটা শেপ ঠিক থাকতে হবে, হচ্ছে তার সাইডে এই গ্রুপটা থাকতে হবে। বুঝা গেল? জি স্যার। Yes, sir. স্যার জিওমিক স্পেসিফিসিটির 2 নম্বর পয়েন্টটা বুঝতেছি না কোন পয়েন্টটা? স্যার 2 নম্বরটা জিওমিক স্পেসিফিসিটি। এটা জি স্যার। ওই যে এটাই তোমার হচ্ছে যারা হচ্ছে স্টেরিও কেমিক্যাল স্পেসিফিসিটি দেয় তারা হচ্ছে ওই কাইরাল স্ট্রাকচার পাইলেই খুশি। দে নিড দ্য অ্যাকুরেট কাইরাল স্ট্রাকচার। ঠিক আছে, ধরো আচ্ছা আমি এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই। ধরো YADH হচ্ছে, সে হচ্ছে জিওমেট্রিক স্পেসিফিসিটি না, সে হচ্ছে স্টেরিও স্পেসিফিসিটি শো করে। হ্যাঁ, যদি এমনটা হইতো যে YADH হচ্ছে স্টেরিও স্পেসিফিসিটি শো করে, তাহলে কিন্তু এই দুই ক্ষেত্রেই রিঅ্যাকশন রেট একই হইতো। মিথানলের ক্ষেত্রে আর ইথানলের ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা একই থাকতো। ঠিক আছে, কারণ যদি সে হচ্ছে স্টেরিও স্পেসিফিসিটি শো করতো, মানে if it get its chiral structure, that enzyme is happy. কিন্তু এই জিওমেট্রিক স্পেসিফিসিটি যারা শো করে তাদের ডিমান্ড একটু বেশি। they require the specific chiral structure, in addition they require the group. আমার পয়েন্টটা বুঝতে পারছো? এখানে chiral structure তো তারা পাইলো, হ্যাঁ, কিন্তু এই কাইরাল স্ট্রাকচার বাদে বাকি অংশটা সেটার কিন্তু মানে ধর এই অংশটা এটা একটা তো স্ট্রাকচার। দুইটার ক্ষেত্রে এই ইথানলের ক্ষেত্রে আর মিথানলের ক্ষেত্রে দুই স্ট্রাকচার, এই অংশটা তো সেম। এনজাইম হচ্ছে এই স্ট্রাকচারে গিয়ে বাইন্ড করবে এবং এই এনজাইম হচ্ছে ক্যাটালাইসিস করবে, হ্যাঁ এই ইথানলকেও করবে। এই ক্ষেত্রে তারা অক্সিডেশন করে আর কি, সে ইথানলকে অক্সিডেশন করবে, মিথানলের অক্সিডেশন করবে। কিন্তু এই সাইডের যেহেতু গ্রুপটা ডিফারেন্ট, ইথানলের ক্ষেত্রে এখানে হচ্ছে CH3 আর মিথানলের ক্ষেত্রে এখানে হচ্ছে অনলি H, এই গ্রুপ ডিফারেন্ট হওয়ার কারণে এই এনজাইমটা তোমার হচ্ছে তাকে জানি ইথানলকে খুব ইফিশিয়েন্টলি অক্সিডাইজ করতে পারে, খুব দ্রুততার সাথে অক্সিডাইজ করতে পারে, মিথানলকে অত দ্রুততার সাথে পারে না। পয়েন্টটা বুঝতে পারছো? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি স্যার বলুন। স্যার এখানে যদি আমি মানে ইথানল আর প্রোপানল নিতাম তাহলে কোনটার উপর কাজ করতো? প্রোপানলের উপরে? না, দুইটার উপরেই কাজ করতে হবে। প্রোপানলকে হচ্ছে আইসোপ্রোপানল যেটা, হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে স্লো হয়, ইথানল সবচেয়ে ফাস্ট, প্রোপানল তার থেকে স্লো, মিথানল তার থেকে স্লো। মানে সেই স্পেসিফিক গ্রুপটা CH3 থাকলেই হবে আর কি। হ্যাঁ মানে মানে কি এই এনজাইম সবার ক্ষেত্রেই কাজ করবে। YADH যে YADH হচ্ছে তোমার ইথানলকেও অক্সিডাইজ করবে, মিথানলকেও করবে, প্রোপানলকেও করবে, এইভাবে অন্যান্য অ্যালকোহলকেও করবে। কিন্তু হচ্ছে ইথানলকে করবে মোস্ট ইফিশিয়েন্টলি, সবচেয়ে দ্রুততার সাথে। ওকে স্যার। বাকিগুলোরে করবে না সেটা কিন্তু বলতেছি না, বাকিগুলোরে কি করবে, স্লোলি করবে। ওকে ওকে স্যার। আচ্ছা, আর বাকি দুইটা স্পেসিফিসিটি তো বোঝা খুব সহজ না? এই বন্ড স্পেসিফিক কি, এই কি বন্ড মানে কেমিক্যাল বন্ড, হ্যাঁ জেমস বন্ড না, কেমিক্যাল বন্ড। ওকে, এই এনজাইম গুলো হচ্ছে কেমিক্যাল পার্টিকুলার কেমিক্যাল বন্ড স্পেসিফিক আর কি। ঠিক আছে, ফর এক্সাম্পল পেপটাইড বন্ড, এই যে তোমার পেপটাইডেজ এনজাইম, এই এনজাইমটা হচ্ছে পেপটাইড বন্ড স্পেসিফিক আর কি। whenever the peptidase enzyme they get a peptide bond, they break it. Okay, they cause the lysis of that bond. আর
গ্রুপ স্পেসিফিসিটি কি? গ্রুপ স্পেসিফিসিটি কিন্তু বন্ড স্পেসিফিসিটি টাইপ আর কি। They also recognize, I mean the enzyme who show group specificity, they also recognize particular chemical bond. But in addition, okay, in addition, they also need, they are also concerned which amino group belongs, okay. Point of বুঝছো? মানে হচ্ছে the group, sir. I mean the enzymes who show the group specificity, they are kind of similar with the bond specificity, okay. They recognize particular bond, but in addition they need another requirement, okay. তারা যে বন্ডটাকে রিকগনাইজ করতেছে সেই বন্ডটা আসলে কোন অ্যামাইনো গ্রুপের মধ্যে আছে, কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ওই বন্ডটা ফর্ম করতেছে, ওকে, ঠিক আছে। এই জন্য এটাকে গ্রুপ স্পেসিফিসিটি বলে আর কি। স্যার এখানে বন্ড স্পেসিফিসিটিটা কি স্লাইড 32 এর লিংকেজ মানে সেম দুইটা জিনিস? বুঝলাম, হ্যাঁ হ্যাঁ একই জিনিস। একই। ওই লিংকেজ স্পেসিফিসিটি কি বন্ড স্পেসিফিসিটি, হ্যাঁ লিংক বন্ড একই কথা। ওকে। আচ্ছা এইটা নিয়ে তো কারো কোনো সমস্যা না? ওয়াটার নিয়ে কি আপনারা পড়াশোনা করছেন? জি স্যার। জি স্যার। সেইটা তো এক্সপ্লেইন করলাম না আজকে ওয়াটার। ওয়াটার নিয়ে আর যাদের প্রবলেম আছে তারা হচ্ছে এটা আগে আরেকবার ভালো মতো দেখবেন, তারপর হচ্ছে নেক্সট দিন আমাদের জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এটা ভালো মতো ভিডিওটা শুনবা, ঠান্ডা মাথায় শুনবা, শোনার পরে তারপরে আমাকে নেক্সট দিন বলবো আর কি। মানে এখানে এই ওয়াটারের চ্যাপ্টার থেকে টেক হোম ইনফরমেশন হচ্ছে যে প্রোটিন তারা হচ্ছে ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন করে এবং এই ইন্টারঅ্যাকশনটা নেসেসারি তাদের ফোল্ডিং এর জন্য। মানে ফোল্ডিং হলে তারা ফাংশনাল হবে আগে কথা। মানে এই চ্যাপ্টার থেকে নেওয়ার ইনফরমেশন হচ্ছে এটা, the interaction of water with the protein is essential, necessary বলা ঠিক না, is essential, okay, for their proper folding. প্রোটিন যদি হচ্ছে গিয়ে এই ওয়াটারের সাথে ইন্টারাকশন না করে তাহলে তাদের ফোল্ডিংটাও প্রপার হবে না, এবং ফোল্ডিং যদি প্রপার না তারা কখনোই ফাংশনাল স্ট্রাকচারে যেতে পারবে না। ফাংশনাল কখনোই হবে না। ফাংশনাল মানে হচ্ছে যে কাজ করতে পারে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে কি স্যার ক্রিস্টাল করা প্রোটিনে তো পানি থাকে না, তাহলে স্যার ওইটার কি স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে যায়? তাহলে হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। এটা একটা প্রবলেম কিন্তু, হ্যাঁ এটা একটা ইনভিট্রো সিস্টেমের প্রবলেম। মানে দেখা গেল কি তুমি একটা প্রোটিন আনছো, মানে প্রোটিন হচ্ছে ক্রিস্টাল করছো, ক্রিস্টাল করে এক্সরে ক্রিস্টালোগ্রাফি দিয়ে সেটার স্ট্রাকচার বের করছো। হ্যাঁ, এখন বের করার পর সেটার উপর বেস করে ধরো তুমি ডিজাইন করে ফেলছো, ওকে, তারপর ইনভিভো সিস্টেমে দেওয়ার পর দেখলা ভদ্রলোক আর কাজ করে না, হতেই পারে কিন্তু, ঠিক না? ধরো তুমি ড্রাগে ডিজাইন করছো, হ্যাঁ তুমি হচ্ছে যে ওই মানে ক্রিস্টাল করছো, ক্রিস্টাল করে সেই প্রোটিনটার হচ্ছে স্ট্রাকচার বের করছো, বের করে মানে ক্রিস্টালোগ্রাফি দিয়ে স্ট্রাকচার বের করে সেটার এগেইনস্টে ধরো তুমি একটা ড্রাগ বানাইছো, হ্যাঁ ওকে, ধরো অ্যান্টিবডি বানাইছো সেটার এগেইনস্টে। তারপর হচ্ছে ইনভিভো সিস্টেমে তোমার অ্যান্টিবডি দিয়ে দেখলে ভদ্রলোক আর কাজ করে না, এটা হতেই পারে। হয়তো বা ক্রিস্টাল করার সময় তোমার হচ্ছে যে ওটা হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না, ওকে। এখন তার মানে কি যে এক্সট্রা ক্রিস্টালোগ্রাফি একটা বাজে মেথড? ডেফিনেটলি না, দ্যাটস দ্য অনলি মেথড, আর কোনো মেথড তো নেই, ওকে। আর এখন হচ্ছে ধরো এই বায়োইনফরমেটিক্স টুল গুলো আস্তে আস্তে অনেক ডেভেলপ করতেছে। যত বেশি ইনফরমেশন বা নতুন ইনফরমেশন সায়েন্টিফিক রিসার্চাররা বের করবে, এই বায়োইনফরমেটিক্স টুল গুলো কিন্তু তত বেটার হতে থাকবে, ঠিক আছে। হয়তো এক সময় দেখা যাবে বায়োইনফরমেটিক্স টুল গুলো আসলে তারা গেস করতে পারতেছে যে এক্সরে ক্রিস্টালোগ্রাফির ডেটা থেকে অরিজিনাল ডেটাটা তারা প্রেডিক্ট করে ফেলতে পারবে। এখনই কিছুটা পারে অবশ্যই। পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ওয়াটারের এই দুইটা স্লাইড একটু ভেজাল হবে, মানে একটু কমপ্লেক্স, এটা আমি বুঝি, হ্যাঁ। তো যেটা হচ্ছে এই দুটো তোমরা একটু ওভারঅল দেখবা, এই তোমরা লেঞ্জারের বইটা খুললে বুঝবা যে এই দুইটার উপর বিশাল একটা চ্যাপ্টার টাইপ আছে আর কি,
ওকে, তো অত বেশি আমাদের দরকার নেই। তোমরা হচ্ছে যে ওই কি বলে ওই মানে একটু পড়লেই হবে ওয়াটার নিয়ে, খালি একটু ধারণা পাওয়ার জন্য যে এই টাইপের কিছু একটা হয়। তো এটা হচ্ছে মানে যাদের এখনো ওয়াটার নিয়ে কনফিউজড আছে, তোমরা এই ভিডিওর লেকচারটা আবার একটু দেখো আর কি। হ্যাঁ, দেখার পর তারপর আমাকে নেক্সট ক্লাসে মনে করে দিও, নেক্সট ক্লাসে আমি আবার এক্সপ্লেন করবো, চিন্তার কোনোই কারণ নেই। ওকে ওকে স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের কুইজ দরকার না? এসে আমরা কুইজ কবে দিব? যেদিন